তাহলে দেখো আমরা হিউম্যান জিওগ্রাফি পড়ছি। হিউম্যান জিওগ্রাফির আগের দিনে যে ক্লাস হয়েছিল সেখানে জনসংখ্যার বন্টন আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে, এবং বন্টনের নিয়ন্ত্রক সমূহ যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জনসংখ্যা মিশ্রণ, যেটাকে বলা হয় পপুলেশন কম্পোজিশন বা জনসংখ্যার গ্রন্থনা, বাংলাতে বলা হয় জনসংখ্যা গ্রন্থনা। কি এটাকে বলা হয় পপুলেশন কম্পোজিশন, ঠিক আছে। এখন পপুলেশন কম্পোজিশন জিনিসটা কি? পপুলেশন কম্পোজিশন আমরা বলতে বুঝি যে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে, ঠিক আছে, দেখো পপুলেশন মিশ্রণ মানে কি, জনসংখ্যার যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা প্রেজেন্ট করি বা তুলে ধরি তখন সেটাকে পপুলেশন কম্পোজিশন বলা হয়। এটাকে বলা হয় জনসংখ্যা, বাংলাতে লিখে দিলাম কি বলছে, জনসংখ্যা মিশ্রণ, ঠিক আছে, জনসংখ্যা মিশ্রণ আমরা বলছি। এখন এই যে জনসংখ্যার যে মিশ্রণ আছে, ঠিক আছে, জনসংখ্যার যে মিশ্রণ আছে সেই মিশ্রণ বলতে আমরা কি বুঝি? প্রথমেই মিশ্রণ বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা অঞ্চলে এজ স্ট্রাকচারকে আমরা বলবো বয়স কাঠামো, মানে মেল ফিমেল বা হচ্ছে কি বিভিন্ন যে জনসংখ্যা তাদের বয়স কাঠামো কী আছে, সেক্স রেশিও। তাহলে আমরা জনসংখ্যার মিশ্রণ বলতে কী বুঝি? আমরা যদি একটা পয়েন্ট করে লিখি তাহলে কি পাবো না, আমরা পাবো বয়স কাঠামো পাবো, মানে এজ স্ট্রাকচার যেটাকে বলা হয় কী পাবো, বয়স কাঠামো পাবো। দ্বিতীয়তে কী পাবো? দ্বিতীয়তে পাবো হচ্ছে গিয়ে লিঙ্গানুপাত পাবো। তৃতীয়তে আমরা কি পাবো? আচ্ছা, তৃতীয়তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এজ সেক্স পিরামিড, ঠিক আছে, বয়স লিঙ্গ পিরামিড। তৃতীয়তে আমরা কি পাবো? তৃতীয়তে আমরা পেলাম, এটা যদি আমি 1 দিই, এটা 2 দিই, এটা 3 দিই, আর হচ্ছে গিয়ে এটা যদি 4 দিই, ঠিক আছে, 4-এ আমরা কি পাবো না, 4-এ আমরা পাবো হচ্ছে গিয়ে গ্রামীণ পৌর যেটা জনসংখ্যা, গ্রামীণ ও পৌর মানে শহরের জনসংখ্যা এবং গ্রামের জনসংখ্যা, ঠিক আছে। একটু মাইকটা ঠিক করে নিই, দাঁড়াও। জনসংখ্যা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এছাড়া আমরা কি পাবো? এছাড়া আমরা পাবো জাতিগত বন্টন পাবো। সমস্ত কিছু আমরা যা যা দেখতে পাই সেগুলো সবই জাতিগত বন্টন। 6 নম্বরে আমরা কি পাবো? শিক্ষা বন্টন। 6 নম্বরে পাবো শিক্ষা বন্টন। এছাড়া আমরা কি পাবো? এছাড়া হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং অর্থনৈতিক গঠন। এখন তোমাদের এসএসসি সিলেবাসে যেগুলি আছে সেটি হচ্ছে লিঙ্গানুপাত আর হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড, যেটা হচ্ছে বয়স কাঠামোর আন্ডারে আমরা পড়বে, ঠিক আছে। এই 3টে আর 4টে, ঠিক আছে, গ্রামীণ তোমাদের সিলেবাসে এই 4টি আছে, ঠিক আছে। জাতিগত বন্টন বা শিক্ষাগত বন্টন এগুলোর থেকে কোশ্চেন সেইভাবে কিন্তু আসে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে লিঙ্গানুপাত, বয়সলিঙ্গ পিরামিড, গ্রামীণ এবং পৌর জনসংখ্যা। আমরা তো এগুলোই পড়ি, লিঙ্গানুপাত পড়ি। লিঙ্গানুপাত বলতে আমরা কি বুঝি? বিভিন্ন দেশের বা বিভিন্ন রকমের আমরা বয়স লিঙ্গ যে পিরামিড আছে সেই বয়স লিঙ্গ পিরামিড পড়ি। গ্রামীণ বা পৌর জনসংখ্যার ডিস্ট্রিবিউশন আমরা পড়ে থাকি। আমরা যে এগুলো পড়ছি এগুলো সব হচ্ছে কি পপুলেশন যে কম্পোজিশন, জনসংখ্যা যে মিশ্রণ, সেই জনসংখ্যা মিশ্রণের আন্ডারে আমাদের পড়ছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটা একটা পড়তে হবে। তাহলে দেখো এই যে সমস্ত কিছুগুলো যখন আমরা আলোচনা করছি তখন সেটাকে আমরা বলছি জনসংখ্যা মিশ্রণ, ঠিক আছে, জনসংখ্যা মিশ্রণ আমরা এগুলোকে বলছি, ঠিক আছে। এখন আমরা কী বলবো? লিঙ্গানুপাত আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং বয়স লিঙ্গ পিরামিড, তার সাথে গ্রামীণ এবং পৌর জনসংখ্যা পড়তে হবে। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়স কাঠামোটা। কেন বয়স কাঠামোটা? আমাদের এই যে তোমার বয়স লিঙ্গ পিরামিডের আন্ডারে চলে আসবে। তাহলে আমরা প্রথমে কী পড়বো? লিঙ্গানুপাত পড়বো। তোমরা কম বেশি সবাই জানো লিঙ্গানুপাত বলতে আমরা কি বুঝি। লিঙ্গানুপাত বলতে আমরা কি বুঝি? কোনো একটি দেশ বা কোনো একটি স্থানের পুরুষ এবং নারীর যে জনসংখ্যা, সেই পুরুষ এবং নারীর জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলি লিঙ্গানুপাত। এখন লিঙ্গানুপাতের যে কনসেপ্ট আছে, ঠিক আছে, এই লিঙ্গানুপাতের কনসেপ্টটি বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম। কী রকম? যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি করি? প্রতি হাজার জন পুরুষে মহিলার সংখ্যা, তাই তো, প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা এটা হচ্ছে কি আমাদের ভারতের কনটেক্সটে তোমার হচ্ছে কি লিঙ্গানুপাতের
ধারণা। এখন আমাদের প্রতি 1000 জন পুরুষে কত? 940 জন মহিলা। তাহলে এটা হচ্ছে কি আমাদের রেশিও 1000 ইজ টু 940। এটা হচ্ছে কি প্রতি 1000 জন পুরুষে 940 জন মহিলা। এখন আমি কি বললাম, দেশ বিশেষে কিন্তু এটা পরিবর্তিত হয়। যেমন এটা আমি প্রতি 1000 পুরুষে করছি, আমি এটা রিভার্স করে বলতে পারি, এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রতি 1000 জন মহিলাতে, এটাও কিন্তু লিঙ্গানুপাত, মহিলাতে পুরুষের সংখ্যা, তাই তো? বিভিন্ন দেশের ক্ষেত্রে যেই দেশের সরকার সেইভাবে নিয়েছে, পুরুষের সংখ্যাকে আমরা কি বলি? লিঙ্গানুপাত বলতে পারি। আবার দেখো এখানে যেমন 1000 জন পুরুষে হলো, 1000 জন মহিলাতে হলো, এই 1000 জনের রেসপেক্টটাও কিন্তু পাল্টাতে পারে। 1000 জনের পরিবর্তে এটা 100 জনও হতে পারে। 100 জন পুরুষে মহিলার সংখ্যা, 100 জন পুরুষে মহিলার সংখ্যা। তার মানে আমরা কি দেখছি, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের কনটেক্সটে কিন্তু লিঙ্গানুপাতের যে ধারণা, সেই লিঙ্গানুপাতের ধারণাটি পাল্টে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি এটা, অনেক সময় এটা থেকে কোশ্চেন দেয় যে ভারতের রেসপেক্টিভে বা ভারতের সেন্সাস অনুযায়ী লিঙ্গানুপাতের সংজ্ঞা কোনটি, তখন প্রতি 1000 জন পুরুষে মহিলা সংখ্যা। এগুলো কিন্তু বেসিক, এগুলোর থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তাহলে প্রতি 100 জন পুরুষে একটা তো পারে মহিলার সংখ্যা, আবার প্রতি 100 জন মহিলাতে পুরুষের সংখ্যা, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। এটা হচ্ছে কি লিঙ্গানুপাতের বিভিন্ন হচ্ছে কি তোমার ডেফিনেশন, ঠিক আছে। তাহলে আমরা মেনলি আমরা লিঙ্গানুপাত বলতে কি বুঝি? আমাদের লিঙ্গানুপাত বলতে ভারতের যদি বলা হয় লিঙ্গানুপাত, মনে রাখবে 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যাকে বোঝায়। তাহলে আমাদের কনটেক্সটে যদি আমরা লিঙ্গানুপাতকে ইয়ে করি, এটা অনেক সময় লিঙ্গানুপাতের এই রেশিওটা দিয়ে দেয়, আমার বানান ভুল একটু বেশি হয়, লিঙ্গানুপাত সমান আমরা কি বলতে পারি? দেখো এই এটা মনে রাখবে, এটা অনেক সময় দিয়ে দেয় নারীর সংখ্যা, কততে নারীর সংখ্যা? পুরুষের সংখ্যা মাল্টিপ্লাই 1000। তাহলে আমরা যদি নারীর সংখ্যা যদি আমরা ইন্ডিয়ার কনটেক্সটে দেখি, তাহলে কত আছে তোমার হচ্ছে গিয়ে 58, তোমার হচ্ছে গিয়ে কোটির কাছাকাছি, 58 কোটি সামথিং। আর পুরুষের সংখ্যা কত? 62 কোটি সামথিং। এখন এইটাকে সামথিং আছে, এখানেও সামথিং আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করলে দেখবে এটা আমরা পাবো 940 জন। তাহলে আমাদের ইন্ডিয়ার যে কনটেক্সট, সেই কনটেক্সট অনুযায়ী লিঙ্গানুপাত বলতে আমরা বুঝি নারীর সংখ্যা বাই পুরুষের সংখ্যা মাল্টিপ্লাই 1000, মনে রাখবে, ঠিক আছে। এটা ভারতের কনটেক্সটে হয়েছে, তো এটা মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে। এটা অনেক সময় পরীক্ষা MCQতে দিয়ে দিতে পারে যে লিঙ্গানুপাত বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তার মানে 1000 জন, এই যে 1000 মানে 1000 জন পুরুষে নিচে যে থাকবে তার প্রাধান্য বেশি হবে, ঠিক আছে। আবার অনেক সময় ঘুরিয়ে দিতে পারে যে আমাদের দেশের লিঙ্গানুপাত বলতে আমরা কি বুঝি? পুরুষের সংখ্যা বাই নারীর সংখ্যা, আর নারীর সংখ্যা বাই পুরুষের সংখ্যা। এটা মনে রাখবে, অবশ্যই নারীর সংখ্যা উপরে থাকবে, পুরুষের সংখ্যা নিচে থাকবে, মাল্টিপ্লাই 1000 হবে, ঠিক আছে। এটা গেল লিঙ্গানুপাত। এখন লিঙ্গানুপাতের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? ঠিক আছে, লিঙ্গানুপাতের বৈশিষ্ট্য কি, মানে লিঙ্গানুপাতের এই যে তোমার যে আমরা দিই, সেই লিঙ্গানুপাত থেকে আমরা কি আমরা বুঝতে পারি ভারতের ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমরা দেখি। মনে রাখবে, কোনো একটি দেশের, এগুলো আমি লিখছি না, কোনো একটি দেশের নারী পুরুষের যে পরিমাণ, সেই পরিমাণ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। তারপর হচ্ছে কি এই যে লিঙ্গানুপাত, এই লিঙ্গানুপাতের সাহায্যে তোমার হচ্ছে গিয়ে তোমার কি কোনো একটি অঞ্চলের জন্মহার, মৃত্যুহার প্রভৃতির ফলে পরিবর্তিত হয়, সেটা আমরা বুঝতে পারবো। মানে টোটাল যদি লিঙ্গানুপাতটা আমরা দেখি, ঠিক আছে, উন্নত দেশের ক্ষেত্রে লিঙ্গানুপাত একরকম হয়, আবার অনুন্নত দেশের ক্ষেত্রে লিঙ্গানুপাত অন্যরকম হয়ে থাকে। তার মানে হচ্ছে লিঙ্গানুপাতের যে কনসেপ্টটা, যে ধারণাটা, সেটা কিন্তু অলওয়েজ পরিবর্তনশীল। বিভিন্ন নিয়ন্ত্রক আছে, সেই নিয়ন্ত্রকগুলো আমরা পরে দেখব। সেই নিয়ন্ত্রকগুলো এই লিঙ্গানুপাতকে কিন্তু প্রভাবিত করছে, ঠিক আছে। লিঙ্গানুপাত মনে রাখবে জনসংখ্যা মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি যেগুলো বলছি সেগুলো সব বৈশিষ্ট্য বলছি। তাহলে প্রথম বৈশিষ্ট্য মনে থাকবে, নারী পুরুষের যে পরিমাণ, সেই পরিমাণ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এই ধারণাটি পরিবর্তনশীল। লিঙ্গানুপাতে প্রতি 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যাকে বোঝায়, মানে 1000 জন পুরুষে কতজন মহিলা আছে সেটা বোঝায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে লিঙ্গানুপাতের যে ধারণা, সেই ধারণা পাওয়া যায়।
শহরাঞ্চল এবং অঞ্চলে যে লিঙ্গানুপাতের যে ধারণা, সেই ধারণাও কিন্তু পাওয়া যায়। কেন শহর এবং গ্রামাঞ্চলে তোমার হচ্ছে গিয়ে তোমার পরিব্রাজন বলছি, শহর বা গ্রামাঞ্চলে যে লিঙ্গানুপাতের যে পার্থক্য, সেই পার্থক্যগুলো, ঠিক আছে, এগুলো কিছু বৈশিষ্ট্য গেল। ঠিক আছে, এখন দেখো মেজারমেন্ট অফ সেক্স রেশিও। তার মানে আমি যদি লিঙ্গানুপাতের ঠিক আছে, লিঙ্গানুপাতের পরিমাপ, মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, তো সেগুলো একটু দেখে নাও। লিঙ্গানুপাতের পরিমাপ, ঠিক আছে। তাহলে এখানে যদি বললাম, এখানে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা, এর মেজারমেন্ট কী হবে? মহিলার সংখ্যা। এটা যেটা আমরা প্রথমে করেছিলাম, এই যে এটা হবে, ঠিক আছে। তাহলে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা, এটাকে যদি আমরা করি লিঙ্গানুপাতের কি হবে? দেখো, লিঙ্গানুপাত সমান হবে মোট মহিলা বা মোট নারী, বা মোট নারী বলতে পারি, তার সাথে মোট পুরুষ, মাল্টিপ্লাই কত? মাল্টিপ্লাই 1000, ঠিক আছে। এটা একটা গেল, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে কি, আমরা আরও কি বলতে পারি? 2 নাম্বারে আমরা বলতে পারি যে, আচ্ছা, 2 নম্বরে আমরা বলবো যে হচ্ছে গিয়ে তোমার প্রতি 1000 মহিলাতে পুরুষের সংখ্যা, এর অনুপাতের সমীকরণটা কি হবে? এর অনুপাতের যে সমীকরণ, সেটা উল্টো হবে এটা। তাহলে এখানে হবে মোট পুরুষ বাই মোট মহিলা, মাল্টিপ্লাই কি হবে? মাল্টিপ্লাই 1000 হবে। এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারে যদি আমরা দেখি কি হবে, এটা হাজারে গেল। তাহলে এই যদি আমি 100তে দেখি, 100তে তো ক্যালকুলেশন করা হয়। প্রতি 100 জন পুরুষে মহিলা বা নারীর সংখ্যা যদি আমরা করি, তখন কি হবে? এইটা হবে, ঠিক আছে। তাহলে কি হবে? মোট মহিলা বাই মোট পুরুষ, গুণ কি হবে? গুণ হবে 100, ঠিক আছে। আরও একটি হয়, সেটি হচ্ছে কি, এটা তো একটা বাকি থেকে গেল মানে এই যে যেটা 2 নম্বরে যেটা আমি করলাম, 2 নম্বরে আমি কোনটা করলাম? 2 নম্বরে করলাম এই যে প্রতি 1000 মহিলাতে পুরুষের সংখ্যা। তাহলে এখানে আমি অপর আরেকটি করতে পারি, যে প্রতি 100 মহিলাতে পুরুষের সংখ্যা কি হবে? মোট পুরুষ বাই কি হবে? মোট পুরুষ বাই মোট মহিলা গুণ কি হবে? গুণ 100। এটা কিন্তু 100, ঠিক আছে, 100, এটা 100, এখানেও 100 হয়েছে। তাহলে 4টে হচ্ছে গিয়ে, আমি যদি সংখ্যার দিক দিয়ে দেখি, ঠিক আছে। এইবারে মোট জনসংখ্যায় যদি আমরা শতকরা মহিলা দেখি, ঠিক আছে, শতকরা হিসাব যদি আমরা বার করি, তাহলে এখান থেকেই কোনো একটা আমরা নেব, ঠিক আছে। কীভাবে হবে? মানে এগুলো লিঙ্গানুপাত পরিমাপের বিভিন্ন পদ্ধতি, ঠিক আছে, লিঙ্গানুপাত পরিমাপের বিভিন্ন পদ্ধতি। আবার যদি আমরা দেখি কীরকম হবে, দেখো, যদি দেখি আবার কীরকম হবে, 5 নম্বরে যদি আমরা করি, এখানে কি পাবো আমরা? 5 নম্বরে আমরা কি পাবো? 5 নম্বরে পাবো হচ্ছে, যদি আমরা শতকরা বলি, যদি তোমার হচ্ছে গিয়ে মহিলা শতকরা বার করি, তাহলে মোট জনসংখ্যায় শতকরা মহিলা, তাহলে কি হবে? মোট জনসংখ্যায় যদি আমাকে শতকরা মহিলা আমাকে বের করতে হয়, মানে পার্সেন্টেজ, তাহলে আমি কি করব? নর্মালি মোট মহিলা দিয়ে মোট জনসংখ্যাকে ভাগ করে দেবো, মোট মহিলা দিয়ে মোট জনসংখ্যা, তবে তো পার্সেন্টেজ আমার বেরোবে, ঠিক আছে। জনসংখ্যা গুণ 100, ঠিক আছে। এইবার এটা শতকরা মহিলা, এবারে শতকরা যদি পুরুষ বলে মোট জনসংখ্যায়, সেটা তো আমরা
সেই লিঙ্গানুপাত স্ত্রী পুরুষই তো বার করছি, সেই জন্য এগুলো আমরা দেখে নিচ্ছি একবার। মোট জনসংখ্যায় শতকরা পুরুষের ক্ষেত্রে কি হবে, মোট পুরুষ, তাই তো, মোট পুরুষ হবে বাই কি হবে, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা গুণ 100, ঠিক আছে। এর যে পার্সেন্টেজ পাবো সেটা হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে শতকরা পুরুষ বা মহিলার পাবো। এখন এই যে আমরা 1000 করছি, 100 করছি, ঠিক আছে, আমাদের বেশিরভাগ দেশের ক্ষেত্রে মনে রাখবে, বেশিরভাগ দেশের ক্ষেত্রে 1000 জন পুরুষে বা 1000 জন মহিলাতে তোমার হচ্ছে গিয়ে লিঙ্গানুপাত নির্ণয় করা হয়। নিউজিল্যান্ডের ক্ষেত্রে মনে রাখবে, নিউজিল্যান্ডের ক্ষেত্রে 1000 মহিলায় পুরুষের সংখ্যা করা হয়। যদি বলে কোন দেশে 100 মহিলা, মানে 100 জনের ভিত্তিতে, তাহলে মনে রাখবে এখানে একটি পয়েন্টে যে নিউজিল্যান্ডে কি করা হচ্ছে, যখন লিঙ্গানুপাত ওরা ক্যালকুলেশন করে, কি করে, নিউজিল্যান্ডে 100 মহিলাতে পুরুষের সংখ্যা, 100 মহিলাতে পুরুষের সংখ্যা, ঠিক আছে, 100 মহিলাতে পুরুষের সংখ্যা, এটা ওদের ওখানে লিঙ্গানুপাত এইভাবে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। এখানে লিঙ্গানুপাত নারীর সংখ্যা বা পুরুষের সংখ্যা এইভাবে করা হয়, ঠিক আছে, দিয়ে 100 দিয়ে গুণ করা হয়। এখন এই যে লিঙ্গানুপাত, ঠিক আছে, লিঙ্গানুপাতেরও কিন্তু আমাদের মোটামুটি 3 ধরনের, মানে আমাদের পপুলেশন জিওগ্রাফির ক্ষেত্রে জনসংখ্যা ভূগোলের 3 ধরনের লিঙ্গানুপাত রয়েছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি, ঠিক আছে। তাহলে আমরা যদি লিঙ্গানুপাতের শ্রেণীবিভাগ দেখি যে লিঙ্গানুপাত কয় ধরনের, ঠিক আছে, তাহলে লিঙ্গানুপাত মূলত 3 রকমের, কি হচ্ছে, একটা হচ্ছে প্রাথমিক, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ডারিকে বাংলাতে কি বলা হয়, দ্বিতীয় শ্রেণীর বা সেকেন্ডারি আমি লিখি, সেকেন্ডারি। 3 হচ্ছে টার্সিয়ারি। এই 3 ধরনের, এগুলো ডেফিনেশনগুলোর থেকে অনেক সময় কোশ্চেন এমসিকিউ দিয়ে দেয়, মানে প্রাথমিক কাকে বলে, সেকেন্ডারি কাকে বলে, টার্সিয়ারি কাকে বলে। এখন প্রাথমিক লিঙ্গানুপাত কি না, গর্ভাবস্থায়, ঠিক আছে, উভয় যে লিঙ্গ নারী পুরুষের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় প্রাথমিক বা প্রাইমারি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লিঙ্গানুপাত। তাহলে এটা হচ্ছে গর্ভ অবস্থায় এটা প্রাথমিক। সেকেন্ডারি কোনটা হবে, সেকেন্ডারি হচ্ছে কি জন্মের সময় যে ক্যালকুলেশনটা করা হয় সেটা হয় সেকেন্ডারি। আর টার্সিয়ারি বা তোমার হচ্ছে প্রগৌণ লিঙ্গানুপাত, সেটা কি হবে, এটা গৌণ বলা হয়, সেকেন্ডারিকে বাংলাতে গৌণ বলা হয়, এটা প্রগৌণ বলা হয়, ঠিক আছে। টার্সিয়ারিটা কি হবে না, জনগণনার সময় যে আমরা নারী এবং পুরুষের যে অনুপাত পাই, সেই অনুপাত থেকে কি বলা হচ্ছে, সেই অনুপাত থেকে বলা হচ্ছে কি তোমার টার্সিয়ারি লিঙ্গানুপাত, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে, অনেক সময় দিয়ে দিই যে গর্ভাবস্থায় যে লিঙ্গানুপাত দেখা যায় বা ক্যালকুলেশন করা হয় সেটাকে কি বলা হয় বা কোন ধরনের লিঙ্গানুপাত বলা হয়, ঠিক আছে। এগুলো গেল হচ্ছে গিয়ে লিঙ্গানুপাতের শ্রেণী বিভাগ। এখন এই যে লিঙ্গানুপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এখন কেন হচ্ছে, বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, সামগ্রিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা আমাদের ভারতের ক্ষেত্রে, উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বা উন্নত দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে। এখন তাহলে কেউ নিশ্চয়ই এই লিঙ্গানুপাতকে নিয়ন্ত্রণ করে, তাই তো, লিঙ্গানুপাতকে কেউ নিয়ন্ত্রণ করছে। তাহলে লিঙ্গানুপাতের নিয়ন্ত্রক সমূহ কারা নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রক সমূহ, তাহলে লিঙ্গানুপাতের নিয়ন্ত্রক সমূহ যেগুলো প্রভাব বিস্তার করে, যেমন প্রথমে আমরা লিখি জন্মহার, আমি আলোচনা করে দিচ্ছি এগুলো, জন্মহার, 2 কি মৃত্যুহার, লিখে নাও এগুলো আগে, মৃত্যুহার, তৃতীয়তে কি আছে পরিব্রাজন বা মাইগ্রেশন,
4 কি থাকবে? প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। 5 কি আছে? 5 আছে যুদ্ধ বা ওয়ার। এগুলো কীভাবে প্রভাব বিস্তার করে আমি এক লাইন করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা 7। এগুলো পড়ে যে কোনগুলো লিঙ্গানুপাতের নিয়ন্ত্রক নয়। সামাজিক প্রথা, এগুলো বেসিক জিনিস, কিন্তু এগুলো জানতেই হবে। সামাজিক প্রথা বা সোশ্যাল কাস্টমস যেগুলো আছে। 8 কি থাকবে? 8 অল্প বয়সে বিবাহ। অল্প বয়সে বিবাহ, ঠিক আছে। এবং 7 এটা 8 গেল। 9 যদি আমি লিখি তাহলে সে পাবো, 9 লিখব রোগের প্রাদুর্ভাব। মূলত এই সমস্ত ফ্যাক্টরগুলোই আমাদের যে রেশিও আছে, এজ সেক্স রেশিও, সেই এজ সেক্স রেশিওর উপর প্রভাব বিস্তার বা ডিজিজ, ঠিক আছে। যে করোনা গেল, করোনাও তো এক ধরনের ফ্যাক্টর, ঠিক আছে, এক ধরনের ফ্যাক্টর যেগুলো প্রভাব বিস্তার করে। প্রথমে এই ফ্যাক্টরের মধ্যে প্রথমেই দেখা আছে জন্মহার, ঠিক আছে। জন্মহার মনে রাখবে প্রধান নিয়ন্ত্রক। তাহলে কি বলছি? জন্মহার হচ্ছে গিয়ে একটি প্রধান নিয়ন্ত্রক। কার নিয়ন্ত্রক? কার নিয়ন্ত্রক হচ্ছে গিয়ে, নিয়ন্ত্রক হচ্ছে গিয়ে লিঙ্গানুপাতে। জন্মহার কীভাবে প্রভাব বিস্তার করছে? না, যে সমস্ত দেশে পুরুষের জন্মহার যদি বেশি হয়, ঠিক আছে, পুরুষের জন্মহার, যদি জন্মহার তো দু রকমের হয়। জন্মহারের মাধ্যমে হয় স্ত্রী জন্মাবে, না হলে পুরুষ জন্মাবে। তাহলে কোনো দেশে যদি পুরুষ জন্মের হার বেশি, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? তাহলে সেখানে মহিলা জনসংখ্যা কম হবে, লিঙ্গানুপাত কম হবে, ঠিক আছে। আবার যদি মহিলা জন্মহার বেশি হয় তাহলে কি? লিঙ্গানুপাত বেশি হবে। মনে রাখবে মহিলার উপরেই টোটালটা নির্ভর করছে, ঠিক আছে। এবার যদি ছেলে যদি কম জন্ম হয়, ছেলে কম জন্ম হলে মানে কি? সেখানে মেয়ের জন্ম বেশি হচ্ছে। তাহলে জন্মহার মনে রাখবে, কোনো দেশে যদি পুরুষের জন্মহার বেশি হয়, পুরুষের জন্মহার যদি বেশি হয় নারীর থেকে, তাহলে সেখানে লিঙ্গানুপাতটা কম হবে। আবার যদি উল্টোটা হয়, যদি নারীর জন্ম বেশি হয় তাহলে লিঙ্গানুপাত বেশি হবে। তাহলে জন্মহার এইভাবে কিন্তু লিঙ্গানুপাতকে প্রভাবিত করছে। 2 নম্বর আছে মৃত্যুহার। এখন মৃত্যুহারও ঠিক সেম টু সেম জন্মহারের মতনই। যদি এখানে পুরুষের মৃত্যুর হার বেশি হয় তাহলে কি হবে? লিঙ্গানুপাত বেশি হবে। আবার মহিলার মৃত্যুর হার যদি বেশি হয় তাহলে লিঙ্গানুপাত তাহলে কি হবে? কম হবে। তাহলে দুটো গেল, জন্মহার এবং মৃত্যুহার। পরিব্রাজন, দেখো পরিব্রাজন হচ্ছে গিয়ে এই যে লিঙ্গানুপাতের যে তোমার ব্যাপারটা আছে বা লিঙ্গানুপাতকে ডাইরেক্টলি প্রভাবিত করতে পারে, ঠিক আছে। প্রথমত হচ্ছে গিয়ে পরিব্রাজন আমরা কাকে বলে জানি, ঠিক আছে। যদি পুরুষরা তোমার হচ্ছে কোনো একটি জায়গাতে যদি বেশি সংখ্যায় স্থানান্তরিত হয় তাহলে কি হবে? তাহলে পুরাতন স্থানে, যদি ধরো এখানে একটি স্থান আছে, এখানে একটি স্থান আছে, এ স্থান, এখানে মেল পপুলেশন বেশি আছে, ঠিক আছে। এখানে একটি স্থান আছে, বি স্থান, ঠিক আছে, বি স্থান আছে। এখন এ স্থান আছে, এ স্থান থেকে মেল পপুলেশন বি স্থানের দিকে যাচ্ছে, তার মানে এই বি স্থানে মেল পপুলেশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এখানে মেল পপুলেশন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে যেখানে কমে যাচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে, তাহলে এখানে লিঙ্গানুপাত বেশি হবে, এখানে লিঙ্গানুপাত বেশি হবে। এখান থেকেও ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, লিঙ্গানুপাত বেশি হবে। আর যেহেতু এখানে মেল পপুলেশন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই কি হবে? তাই এখানে লিঙ্গানুপাত কমে যাবে। লিঙ্গানুপাত কি হবে? লিঙ্গানুপাত কমে যাবে। তাহলে এটা পরিব্রাজন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সেটাই পরিব্রাজন। তাহলে যেখান থেকে যাচ্ছে সেখানে লিঙ্গানুপাত বেশি হবে, আর যেখানে গিয়ে ডেস্টিনেশন স্থান সেখানে লিঙ্গানুপাত আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। এটা একটা গেল। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি হয়? ভূমিকম্প, বন্যা, ঝড়, খরা, এই সমস্ত হলে কি হয়? সেখানে যদি পুরুষ জনসংখ্যা মারা যায় তাহলে কি হবে? লিঙ্গানুপাত বেড়ে যাবে। এই একটা ব্যাপার আছে, এটা প্রাকৃতিক দুর্যোগ গেল। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ গেল এটা। যুদ্ধ কি জিনিস? যুদ্ধ হচ্ছে গিয়ে, যুদ্ধে কারা যায়? যুদ্ধে বেশিরভাগ পুরুষ যারা আছে তারা যুদ্ধে চলে যায় এবং যুদ্ধে অনেক সময় যেগুলো বিশাল বড় বড় যুদ্ধ হয় সেখানে কি হয়? সেখানে অনেকজন মারা যায়। তাহলে পুরুষরা যখন কোনো একটা স্থানে যুদ্ধ করতে যাচ্ছে সেই দেশের হয়ে, তাহলে সেই দেশে যদি যুদ্ধ হয় সেই দেশের পুরুষরা মারা যায় বা শহীদ হয়, তাহলে সেই দেশের পুরুষ জনসংখ্যাটা কমে যায়।
পুরুষ জনসংখ্যাটা যখন কমে যায় তখন সেই দেশে লিঙ্গানুপাতটা বেশি হয়ে যাবে, লিঙ্গানুপাত বেড়ে যাবে, মানে পুরুষের জনসংখ্যা যখন কমে যাচ্ছে লিঙ্গানুপাত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যাও কিন্তু লিঙ্গানুপাতের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে, এখানে কি হয়, এখানে আমরা যদি আমরা তো মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কী হলো, সন্তান হচ্ছে গিয়ে ছেলে সন্তান চায়। এই ফলে এই জন্যে কী হয়, এখানে দেখবে বিভিন্ন তোমার ভ্রূণের টেস্ট করা হয় যে মেয়ে আছে না ছেলে আছে। মেয়ে হলে তাকে মেরে ফেলা হয়, মাতৃজঠরে শিশুকে মেরে ফেলা হয়, এই ঘটনাটাকে ভ্রূণ হত্যা বলা হয়। ঠিক আছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে কাজে লাগিয়ে তোমার হচ্ছে কন্যা সন্তানকে মেরে দেওয়া হচ্ছে। তাহলে এর ফলে কী হবে, কন্যা সন্তানের পরিমাণ যদি কমে যায় তাহলে কী হবে, তাহলে হচ্ছে গিয়ে লিঙ্গানুপাতটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, আমরা যদি মহিলা যে কন্যা যে শিশু, সেই শিশুকে তোমার হচ্ছে গর্ভাবস্থাতে মেরে ফেলি তাহলে কী হবে, বাইরে পুরুষ জনসংখ্যা বাড়বে, মেয়ে জনসংখ্যা বা মহিলা জনসংখ্যা তো বাড়বে না। তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হচ্ছে গিয়ে লিঙ্গানুপাতটা কমে যাবে। এবার দেখো সামাজিক প্রথা, বিভিন্ন কাস্টমস আছে, পণ প্রথা, বধূ নির্যাতন। ঠিক আছে, এগুলো সামাজিক যে কুপ্রথাগুলি আছে সেগুলি অনেকটাই কিন্তু আমাদের যে লিঙ্গানুপাত সেই লিঙ্গানুপাতকে প্রভাবিত করছে। ঠিক আছে, এছাড়া সতীদাহ প্রথাও লিঙ্গানুপাতকে প্রভাবিত করতো, এখন করে না, আগে করতো। ঠিক আছে, কেন বিভিন্ন জায়গাতে পণ প্রথা আছে, বধূ নির্যাতনের জন্য মেরে ফেলা হয়। ঠিক আছে, পণ প্রথার জন্য কেউ সুসাইড করে নেয়, আত্মহত্যা করে নেয়, তার ফলেও কিন্তু লিঙ্গানুপাত কমে যায়। মানে মেয়েরাই তো ইফেক্টলি আলটিমেট বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ক্ষতিগ্রস্ত হলে কী হবে, মেয়েরা যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় সেক্ষেত্রে কী হবে, লিঙ্গানুপাতটা কমে যাবে। হয়েছে, এটা একটা গেল সামাজিক কাস্টমস বা সামাজিক প্রথা। আবার বিভিন্ন ধর্মের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম আছে। ঠিক আছে, কোনো ধর্মে সন্ততি তোমার হচ্ছে গিয়ে জন্ম দেওয়ার আর কোনো হচ্ছে গিয়ে ইয়ে নেই, মানে তাদের ধর্মশাস্ত্র এই সমস্ত জন্ম দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাই সেই বিষয়ে আর যাচ্ছি না, এগুলো হচ্ছে সামাজিক বিভিন্ন কাস্টমস আছে। এবারে অল্প বয়সে বিবাহ কী হবে, অনেক সময় অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা চিকিৎসার অভাবে বা প্রেগনেন্ট থাকা অবস্থায় তারা মারা যায়, সন্তান যখন জন্ম দেয় তখন মারা যায়। তার ফলে কি আলটিমেটলি যে মেয়েদের যে মৃত্যুহার, সেই মৃত্যুহার যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি তোমার অল্প বয়সে যে বিয়ে হয়, তাহলে বিয়ে হলে তারা মারা যাওয়ার ফলে কিন্তু দেশের আলটিমেট যে জনসংখ্যা, মহিলা যে জনসংখ্যা, সেই জনসংখ্যা কিন্তু কম হচ্ছে। এটা 2 নম্বর হচ্ছে রোগের প্রাদুর্ভাব। রোগের প্রাদুর্ভাব দেখিয়েছে, অল্প বয়সে বিবাহের ফলে বিভিন্ন রোগের শিকারগ্রস্ত হয়, যেটা বললাম। ঠিক আছে, এবার বিভিন্ন করোনা মহামারী, এই সমস্ত মহামারীগুলো যখন হয় তখনও কিন্তু হয়তো পুরুষ বা মহিলা জনসংখ্যা মারা যায়, সেগুলো ইফেক্ট করছে। তাহলে এগুলো গেল নিয়ন্ত্রক সমূহ যেগুলো আমার প্রভাব বিস্তার করছে, লিঙ্গানুপাতকে প্রভাব বিস্তার করছে। এখন আমরা দেখব লিঙ্গানুপাতের বন্টন, বিভিন্ন দেশের ক্ষেত্রে যে লিঙ্গানুপাতের যে বন্টন রয়েছে সেই লিঙ্গানুপাতের বন্টন। ঠিক আছে, তাহলে লিঙ্গানুপাতের বন্টন আমি কি বললাম, যে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় সেটা বিভিন্ন রকমের হতে পারে। তাহলে লিঙ্গানুপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। তাহলে প্রথমেই আমরা লিখব যে লিঙ্গানুপাতের বন্টন। লিঙ্গানুপাতের বন্টন, এই বন্টনগুলোর থেকে অনেক সময় কোশ্চেন আসে, কোথায় বেশি হয়, কোথায় ঠিক আছে কোথায় কম হয়, এগুলোর থেকে কোন দেশে বেশি হয় বা কোন মহাদেশে বেশি হয়। আমরা ভারতের তো জানি, ভারতের লিঙ্গানুপাত হচ্ছে গিয়ে 940, তোমরা সেটা সবাই জানো। এখন 2017 সালের রিপোর্ট অনুযায়ী ঠিক আছে, ভারত, আমরা যদি বিশ্বের জনসংখ্যা দেখি, বিশ্বের জনসংখ্যার নিরিখে 17 সালে, এখন তো 8 বিলিয়ন পেরিয়ে গেছে জনসংখ্যা, 2022 সালে ক্রস করে গেছে। ঠিক আছে, 2017 সালের যদি আমরা রিপোর্ট দেখি, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের পৃথিবীর যদি লিঙ্গানুপাত যদি আমরা দেখি তাহলে কি পাবো না, 100 জন নারী পিছু পুরুষের সংখ্যা 102। তার মানে লিঙ্গানুপাত কম, পুরুষের সংখ্যা 102 জন, অথচ নারীর সংখ্যা হচ্ছে 100 জন। এটা সমান সমান হলে তোমার হচ্ছে লিঙ্গানুপাত সমান থাকতো। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এবার যদি আমি বেশি যাব না, প্রত্যেকটা মহাদেশ জুড়ে প্রত্যেকটা মহাদেশকে নিয়ে আমি আলোচনা করবো না, এখানে কম বেশিটা দেখিয়ে নিলেই হবে। ঠিক আছে, কম বেশিটা একবার দেখলেই হবে যে কোন দেশে বেশি আছে, কোন দেশে কম আছে। এখন প্রতি হাজারের বিচারে যদি আমরা দেখি, ঠিক আছে, প্রতি হাজার পুরুষে যদি আমরা নারীর সংখ্যা দেখি, প্রতি হাজার পুরুষে
নারীর সংখ্যা যদি আমরা দেখি তাহলে কি পাবো? তাহলে পাবো আমাদের ইউরোপ মহাদেশ আছে, ইউরোপ মহাদেশে কি হয়েছে? ইউরোপ মহাদেশে তাহলে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কি? ইউরোপ মহাদেশে মানে সমগ্র যদি আমি মহাদেশগুলোর বিচার করি, মহাদেশগুলো যদি আমি দেখি, ঠিক আছে, তাহলে সেই মহাদেশগুলোর বিচারে কি হবে? ইউরোপ মহাদেশ প্রথম স্থান অধিকার করে আছে। এর কত? প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা হচ্ছে 1051 জন মহিলা। তাহলে মনে রাখবে ইউরোপ মহাদেশ হচ্ছে গিয়ে সব থেকে এগিয়ে আছে, ঠিক আছে। তাহলে কি বললাম? বিশ্বের সব থেকে কোথায় এগিয়ে আছে প্রতি হাজার পুরুষে? হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1051 জন মহিলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এটা যেমন বিশ্বের ক্ষেত্রে 100 জনে আমি ক্যালকুলেটটা করেছি, এখানে 1000 জনও হবে, ঠিক আছে। 1000 জনের নিরীক্ষে যদি আমি দেখি সমগ্র পৃথিবীর, ঠিক আছে, 2011 সালের ডাটা অনুযায়ী দেখি যে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা যদি আমরা দেখি, তাহলে এখানে পাবো 984 জন মহিলা। কত পাবো? 984 জন আমরা মহিলা পাবো প্রতি হাজার পুরুষে, এটা সমগ্র পৃথিবী। এখন ইউরোপ মহাদেশ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নারীর সংখ্যা ইউরোপ মহাদেশে সব থেকে বেশি ছিল। আর এখানে যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে কম লিঙ্গানুপাত কম, মনে হবে এশিয়া মহাদেশে, তাহলে এটা সব থেকে বেশি, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি বেশি, সবচেয়ে বেশি। এখন এশিয়া মহাদেশে সব থেকে কম লিঙ্গানুপাত, এশিয়া মহাদেশে কি লিঙ্গানুপাত কম, কতজন আছে? 964 জন মহিলা প্রতি হাজার পুরুষে, ঠিক আছে। এশিয়া মহাদেশে লিঙ্গানুপাত কম। এবারে তোমরা কি করবে? তোমরা দু একটা দেশের নাম, 4-5টা দেশের মহাদেশের নাম, 4-5টা নয় 5, তোমার হচ্ছে কি মহাদেশ প্রথম 3টে, ঠিক আছে, প্রথম 3টে যারা এগিয়ে, যেমন ইউরোপের পর আছে গিয়ে উত্তর আমেরিকা, আফ্রিকা, এগুলো পরপর সিকোয়েন্সগুলো তোমরা একবার পড়ে নেবে, যে প্রথমে কে আছে? ইউরোপ আছে, সেকেন্ড আছে উত্তর আমেরিকা, ঠিক আছে। এইভাবে 4টে মহাদেশের নাম তোমরা করে রাখবে, অনেক সময় এগুলোর থেকে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। এইবারে আমরা দেখব দেশ অনুযায়ী, ঠিক আছে। দেশ অনুযায়ী যদি দেখে প্রতি হাজারে, আমরা প্রতি 100তে দেখবো না, প্রতি হাজারে দেখবো, ঠিক আছে। এগুলো গেল মহাদেশগুলো, তাহলে এখানে প্রতি হাজারে হচ্ছে মহাদেশ, ব্র্যাকেটে লিখবে মহাদেশ। আচ্ছা, এগুলো শর্ট করে লিখে রাখবে, তাহলে এগুলো 1 নম্বরের নোটস হয়ে যাবে, ঠিক আছে। লিঙ্গানুপাতের বন্টনটা এটা মহাদেশের ক্ষেত্রে গেলে। এবার দেশের যদি ক্ষেত্রে দেখি আমরা, দেশের বিচারে বা কান্ট্রির বিচারে, মানে একবার লাটভিয়া, ঠিক আছে, লাটভিয়া বলে একটি দেশ আছে, ঠিক আছে, ইউরোপ মহাদেশের একটি দেশ। কি বলছি? ইউরোপ মহাদেশের একটি দেশ হচ্ছে লাটভিয়া। সেখানে মনে রাখবে, সেখানে হচ্ছে গিয়ে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা হচ্ছে গিয়ে 1180 জন, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। লাটভিয়া বা লাটাভিয়া, কি লাটভিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। লাটভিয়া, এই যে দেশ আছে, এই দেশটিতে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কত আছে? না স্যার, নারীর সংখ্যা আছে 1180 জন, বুঝছে? এইবারে এখানে আরও একটি জিনিস, এখানে আর বাকি যে দেশগুলো সেগুলো আর করার দরকার নেই, ঠিক আছে। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম আছে, ঠিক আছে, এগুলো আর করার দরকার নেই, ঠিক আছে। এবারে ভারতের লিঙ্গানুপাতটা একবার দেখে নেবেন, ঠিক আছে। ভারতের এগুলো আমি আর আলোচনা করছি না, ভারতের কোথায় কি লিঙ্গানুপাত আছে সেইগুলো একবার করে দেখে নেবে, ঠিক আছে। এবারে এখানে 0 থেকে 14 এরকমও একটা কোশ্চেন আসে, 0 থেকে 14 বছরের যে লিঙ্গানুপাত,
ঠিক আছে, কোন দেশের তোমার হচ্ছে বেশি, ঠিক আছে, কোন দেশের লিঙ্গানুপাত বিভিন্ন মহাদেশের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম, ঠিক আছে, সেরকমভাবে হচ্ছে গিয়ে সেগুলো হয়। এখন ভারতেরটা একবার দেখে নেবে, ভারতেরটা দেখলেই বিভিন্ন রাজ্য যেগুলো আছে সেই রাজ্যগুলো দেখে নেবে, ঠিক আছে। এটা আমি আর আলোচনা করছি না, ভারতের যে লিঙ্গানুপাতটা আছে সেই লিঙ্গানুপাতটা। এখন এই যে তোমার যে লিঙ্গানুপাত, ঠিক আছে, এই লিঙ্গানুপাতের হচ্ছে যদি আমরা গুরুত্ব দেখি, ঠিক আছে, তাহলে গুরুত্ব বলতে আমরা কি, গুরুত্ব বলতে আমরা কোনো একটা দেশের নারী পুরুষের সে যা আমরা তো দেখতে পাচ্ছি, তার সাথে সাথে মহিলাদের জীবনযাত্রার যে মান, সেই জীবনযাত্রার মানও আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন সামাজিক যে কাজকর্ম আছে সেই সামাজিক কাজকর্মগুলো আমরা দেখতে পাই, কিছু গুরুত্ব আছে, ঠিক আছে। শ্রমিকের যে লেবার, পুরুষ শ্রমিক বেশি আছে না মহিলা শ্রমিক বেশি আছে, সেগুলো সব জানা যায়। তাহলে এগুলো গেল জনসংখ্যার যে কম্পোজিশন আছে, জনসংখ্যা কম্পোজিশনের প্রথম যে তোমার হচ্ছে কি উপাদান, সে উপাদান হচ্ছে লিঙ্গানুপাত। এর পরে আছে কি এজ সেক্স পিরামিড, পরে কি আছে এজ সেক্স পিরামিড, ঠিক আছে। তাহলে দ্বিতীয়তে আছে বয়স লিঙ্গ পিরামিড, বয়স লিঙ্গ পিরামিড হয়েছে। এজ সেক্স পিরামিড ইংরেজিতে বলা হয় এজ সেক্স পিরামিড, এজ সেক্স পিরামিড। দেখো এখান থেকে কি কোশ্চেন আসে, এখান থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন যে এজ সেক্স পিরামিডের যে টাইপসগুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক এবং উদাহরণ কি কি বলছি, তাদের ক্যারেক্টারিস্টিক বা তাদের শেপ এবং হচ্ছে গিয়ে তাদের উদাহরণ, এগুলো থেকে কোশ্চেন আসে। সুতরাং এদের ক্যারেক্টারিস্টিক মানে এজ সেক্স, যতগুলি এজ সেক্স পিরামিড আছে তাদের ক্যারেক্টারিস্টিক কোন কোন দেশে দেখা যায় এবং তাদের যে শেপগুলো হয়, বিভিন্ন যে শেপগুলো, সেই শেপগুলো কোন ধরনের জনসংখ্যার বৃদ্ধিকে নির্দেশ করছে, স্থির জনসংখ্যা, দ্রুত বৃদ্ধিমান জনসংখ্যাকে নির্দেশ করছে, এই সমস্তগুলো কিন্তু পড়তে হবে। তার সাথে কোন কান্ট্রিতে কোন ধরনের বয়স ও লিঙ্গ পিরামিড দেখা যায় সেগুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে বয়সলিঙ্গ পিরামিডের আমরা ডেফিনেশনে কি বলতে পারি, যে কোনো একটি দেশের বা কোনো একটি অঞ্চলের যদি আমরা পুরুষ এবং নারী জনসংখ্যাকে নির্দিষ্ট বয়স অনুযায়ী, ঠিক আছে, ক্রমান্বয়ে সাজাই, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, ঠিক আছে, তাহলে আমরা যে চিত্রটি পাবো সেই চিত্রটিকে তোমার হচ্ছে গিয়ে বয়সলিঙ্গ পিরামিড বলা হয়। নারী পুরুষের যে অনুপাত এবং গঠনকে যখন বিন্যাস আকারে প্রকাশ করা হচ্ছে তখন সেটাকে এজ সেক্স পিরামিড বলা হচ্ছে। এখন এই যে এজ সেক্স পিরামিড, ঠিক আছে, এই এজ সেক্স পিরামিডের প্রভাব আছে, ফ্যাক্টর আছে, দেখো প্রত্যেকটা ফ্যাক্টর, এই বারবার বলছে বিভিন্ন জায়গার পরীক্ষাতে এখন নিয়ন্ত্রক বা ফ্যাক্টর এগুলো উল্লেখ করে দেয় যে কোনগুলি নিয়ন্ত্রক নয়, ঠিক আছে। তাহলে বয়সলিঙ্গ যে পিরামিড আছে, বয়সলিঙ্গ পিরামিডের যে আছে তার কিছু ফ্যাক্টর আছে বা নিয়ন্ত্রক আছে। তাহলে আমরা প্রথমে নিয়ন্ত্রকগুলো দেখি যেগুলো আমাদের প্রভাব বিস্তার করে। নিয়ন্ত্রক দেখো, প্রথমে জন্মহার এবং মৃত্যুহার, একসাথে লিখলাম জন্মহার এবং মৃত্যুহার, এটা 1 নম্বরে গেল। 2 নম্বর হচ্ছে পরিব্রাজন, আলটিমেট তো আমার জনসংখ্যাটা বাড়ানোর কাজ, সেটা নারী হোক, সেটা পরিব্রাজনের হার। 3 প্রাকৃতিক বিপর্যয়, তারপর হচ্ছে 4 হচ্ছে যুদ্ধ বা ওয়ার, ঠিক আছে, যুদ্ধের ফলে কীভাবে জনসংখ্যা পরিবর্তন হয় সেটা আমরা দেখেছি। মহামারী, 5 নম্বর আছে মহামারী। তারপরে 6 নম্বর আছে জনসংখ্যা নীতি, পপুলেশন পলিসি। 7 নম্বর কি আছে তোমার হচ্ছে কি ধীর অর্থনৈতিক উন্নয়ন, ধীর অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। তার মানে আমার যে নারী জনসংখ্যা এবং পুরুষ জনসংখ্যা, ঠিক আছে, সেই নারী এবং পুরুষ জনসংখ্যাকে কারা প্রভাবিত করবে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু প্রভাবিত করবে। জন্মহার এবং মৃত্যুহার তাহলে কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, ঠিক আছে। আমরা জানি যে কোনো দেশ বা কোনো অঞ্চলে প্রতি 1000 জনসংখ্যায় যতজন জীবিত শিশুর জন্ম হয় তাকে ক্রুড বার্থ রেট বা সিভিআর বলা হয়,
ঠিক আছে, জনসংখ্যা নির্ণয়ের এটা সব থেকে একটা সহজ এবং প্রচলিত পদ্ধতি। এটা যেমন ক্রুড বার্থ রেট বলা হয়, সেরকম কোনো দেশের কোনো সময়ের প্রতি 1000 জন জনসংখ্যা যতজন মারা যায় সেটাকে ক্রুড ডেথ রেট বলা হয়। ঠিক আছে, এখন এই জন্মহার এবং মৃত্যুহার বয়স লিঙ্গ যে পিরামিড, সেই পিরামিডকে প্রভাব বিস্তার করে। যেগুলো আন্ডার ডেভেলপ বা উন্নত দেশ আছে, অনুন্নত যে দেশগুলো, সেই দেশগুলোতে কী হয়, নর্মালি শিশু মৃত্যুর হার অধিক হয় বলে, শিশু মৃত্যুর হার অধিক যেহেতু হয়, তাহলে কী হবে, জন্মহার, শিশু মারা যায়, সে মা বাবার কী হবে যে শিশু মারা যেতে পারে, তাহলে আমরা বেশি করে শিশুর জন্ম দিই, বা আমাদের যে বেঁচে থাকবে তার একটা সম্ভাবনা আমরা বাড়াই। ঠিক আছে, তাহলে যেটা আমাদের ভারতের 1950 বা 51 সালের পর থেকে যেটা ইন্ডিয়াতে দেখা গেছিলো। ঠিক আছে, সেই সময়টা এখন বিভিন্ন অনুন্নত দেশগুলো আছে, আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে, সেই সময় সেগুলোতে কী হয়, জন্মহার বেশি হয়, কারণ সেখানে শিশু মৃত্যুর হার বেশি, তাই জন্য সেখানে জন্মহার বেশি হয়। তবে জন্মহার বেশি বেশি হলে কি যে পিরামিডের যে বেস, নিচের যে বেস, সেই অংশটা স্ফীত হবে। আবার ধরো মৃত্যুহার যদি কম হয়, ঠিক আছে, মৃত্যুহার যদি কীভাবে প্রভাব বিস্তার করছে, মৃত্যুহার যদি কম হয় তাহলে পিরামিডের যে পিরামিড কীরকম হয়, এরকম দেখতে হয়, আমরা জানি পিরামিড। তাহলে যদি জন্মহার বেশি হয় তাহলে এখানে স্ফীত হবে, যদি জন্মহার মৃত্যুহার যদি তোমার বেশি হয় তাহলে তোমার এখানেও তোমার হচ্ছে গিয়ে কম হবে, জনসংখ্যাটা আলটিমেট কমছে। যদি কমে যায় তখন এটা স্ফীত হয়ে যাবে। ঠিক আছে, বেশি এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে আমার লিঙ্গ বয়স লিঙ্গ যে পিরামিডের যে শেপ, সেই শেপকে জন্মহার এবং মৃত্যুহার কিন্তু প্রভাব বিস্তার করছে। এইবার হচ্ছে কি, ধরো টোটাল যে আমার যে শেপটা, সেই শেপটা পাল্টে যাবে। এবারে পরিব্রাজন, পরিব্রাজন কীভাবে করছে, পরিব্রাজন মানে আমরা জানি যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গা যখন চলে যায়, তার মানে যে জায়গাতে যাচ্ছে সেখানে জনসংখ্যা বৃদ্ধি করছে, জনসংখ্যা বৃদ্ধির, এবারে কোন জনসংখ্যা বৃদ্ধি করছে, নর্মালি পরিব্রাজন কারা করে, পরিব্রাজন হচ্ছে কি যারা মধ্য বয়সী যারা ব্যক্তি আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে পরিব্রাজন করে, বয়স্করা খুব কম পরিব্রাজন করে। তাহলে মধ্য বয়সী যদি ব্যক্তিরা পরিব্রাজন বেশি করে তাহলে মাঝখানটা পিরামিডের স্ফীত হবে, যে দেশে যাবে সেই দেশের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটা গেল। ঠিক আছে, পরিব্রাজন। এবার হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যে প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা ভূমিকম্প, ধস, বন্যা, খরা, ঝড়, এই সমস্ত ব্যাপারগুলোকে বুঝি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বয়স লিঙ্গ পিরামিডকে প্রভাবিত করছে। কীভাবে, যদি প্রাকৃতিক বিপর্যয় হয়, প্রচুর মানুষ মারা যায়, বিভিন্ন বয়সের মানুষের মৃত্যু ঘটে, তখন কী হবে, তখন শিশুর যে জনসংখ্যা সেটাও হ্রাস পাবে। পিরামিডের যে বিন্যাস, পিরামিডের যে আকৃতি, সেটার উপর প্রভাব বিস্তার করবে। যদি প্রচুর অঞ্চল জুড়ে মানুষের মারা যায় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, সেই অঞ্চলের জনসংখ্যার যে পিরামিডের যে শেপ, সেই শেপও কিন্তু পরিবর্তন হবে। যুদ্ধও কিন্তু পরিবর্তন করে, কারণ হচ্ছে কি তোমার পুরুষ জনসংখ্যা, প্রাপ্তবয়স্ক জনসংখ্যা বেশি পরিমাণে মারা যাবে, তার ফলে কী হবে, মাঝখানটা যে তোমার মাঝখানের যে তোমার অঞ্চলটা পিরামিডের, সেই মাঝখানের অঞ্চলটা আস্তে আস্তে বা মধ্যবয়সী জনসংখ্যার পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। ঠিক সেইভাবে মহামারী বা রোগ যদি দুর্ভিক্ষ হয়, যেমন কলেরা, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, প্লেগ, এগুলো তো একসময় হয়েছে, তার সাথে সাথে আমাদের এখন হচ্ছে তোমার করোনা ভাইরাস, তার ফলে হচ্ছে যে প্রচুর মানুষ মারা যায়, তাহলে ওই অঞ্চলের যে পিরামিডটা থাকবে সেই পিরামিডের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করবে। আবার দুর্ভিক্ষের কারণেও কিন্তু অনেক মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, এছাড়া জনসংখ্যা নীতি, যদি আমরা জনসংখ্যা নীতি দেখি, জনসংখ্যা বিভিন্ন দেশের ক্ষেত্রে জনসংখ্যা নীতি আমাদের পপুলেশন পিরামিডকে, এইচএক্স পিরামিডকে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, যেমন বিভিন্ন স্বাস্থ্য বিমা, পরিবার পরিকল্পনা, তার ফলে কী হয়, শিশু বেসটাও এবং বেস এবং তোমার হচ্ছে গিয়ে যে শীর্ষভাগ, সেই শীর্ষভাগকে ইফেক্ট করছে। ঠিক আছে, জনসংখ্যা নীতি। এছাড়া ধীর উন্নয়ন কি, ধীর অর্থনৈতিক উন্নয়ন, আফ্রিকা এবং এশিয়ার যে উন্নত দেশগুলিতে আছে সেগুলিতে কী হয়েছে, সেগুলিতে যে স্লো ইকোনমিক রেট, মানে সেইভাবে বৃদ্ধি হচ্ছে না সেই দেশের অর্থনীতি, তাহলে বৃদ্ধি হচ্ছে না, তার ফলে শিক্ষাগত, ভাষাগত, বৈভাবিক যে তোমার হচ্ছে সামাজিক যে প্রভাব, তার উপরও প্রভাব বিস্তার করছে। তার উপর সেই প্রভাবগুলো আমার যে তোমার এইচএক্স যে তোমার পিরামিড আছে, সেই পিরামিডের উপরও প্রভাব বিস্তার করে। আমরা পরে দেখবো শেপগুলো কীভাবে পরিবর্তিত হয়। তাহলে এইগুলো গেল হচ্ছে কি বয়স যে লিঙ্গ যে পিরামিড আছে, সেই বয়স লিঙ্গ পিরামিডের নিয়ন্ত্রক সমূহ। ঠিক আছে, এখন বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যে কী কী, তার মানে আমরা বয়স লিঙ্গ পিরামিড থেকে আমরা কী কী জ্ঞান অর্জন করতে পারবো। নর্মালি একটা যদি পিরামিড দেখি, আমরা দেখি নর্মালি উপরটা সরু দেখছি, নিচটা স্ফীত দেখছি, তাহলে এটা দেখে আমরা কি আন্দাজ করতে পারবো, তাহলে সেটাই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। ঠিক আছে, তারা কোনো দেশের যদি বিভিন্ন শেপের হতে পারে, বিভিন্ন শেপগুলো দেখে সেই সময়ের জনসংখ্যা বা সেই দেশের জনসংখ্যা, একটা নির্দিষ্ট সময় সেই দেশের জনসংখ্যা সম্বন্ধে আমরা জানতে পারি, নির্ভরশীল জনসংখ্যা সম্পর্কে জানতে পারি, নারী জনসংখ্যা সম্পর্কে জানতে পারি, কর্মক্ষম জনসংখ্যা সংক্রান্ত জিনিস বুঝতে পারি। ঠিক আছে,
তারপর কত বয়সী, কত জনসংখ্যা আছে সেটা আমরা জানতে পারি। তার ফলে কি সামগ্রিকভাবে কোনো দেশ বা কোনো একটা অঞ্চল এগিয়ে আছে না পিছিয়ে আছে সেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে হোক, সেগুলো আমরা বয়স লিঙ্গ পিরামিডের বিভিন্ন চিত্র থেকে আমরা সেগুলো বুঝতে পারি। ঠিক আছে, এবারে আসবো আমরা বয়স লিঙ্গ পিরামিডের শ্রেণী বিভাগ। দেখো, বয়স লিঙ্গ পিরামিড বা এজ সেক্সের শ্রেণী বিভাগে যদি আমরা দেখি, তাহলে শ্রেণী বিভাগে আমরা কি পাবো? শ্রেণী বিভাগে আমরা আকৃতি এবং বৈশিষ্ট্য অনুসারে কি আকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে পাঁচটি পিরামিড দেখা যায়। কটি দেখা যায়? পাঁচটি পিরামিড দেখা যায়। তাহলে আমি আর পাঁচটি লিখছি না, প্রথমে লিখছি প্রথম শ্রেণীর পিরামিড। মনে রাখবে প্রথম শ্রেণীর পিরামিড যেগুলি অনুন্নত দেশ প্রথম শ্রেণীর পিরামিড যেগুলি মেন ক্যারেক্টারিস্টিক সেগুলি দেখো আমি বলছি, সেগুলি পরীক্ষাতে আসে। প্রথম শ্রেণীর পিরামিড মনে রাখবে পাঁচটা শ্রেণী আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। ঠিক আছে, এখন প্রথম শ্রেণীর যে পিরামিড, সেই পিরামিডে মনে রাখবে যেগুলো অনুন্নত দেশ, বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলো, ঠিক আছে, ইথিওপিয়া বলো, নাইজেরিয়া, চাঁদ, উগান্ডা, ঠিক আছে, এই সমস্ত দেশে এই ধরনের পিরামিড দেখা যায়। তাহলে অনুন্নত দেশে কি হয়? জন্মহার মৃত্যুহার বেশি হয়, তাই তো? জন্মহার মনে রাখবে, জন্মহার এই পয়েন্ট যদি আমি করি কি হবে? জন্মহার ও মৃত্যুহার উভয়ে বেশি, মৃত্যুহার উভয়ে বেশি। ঠিক আছে, তাহলে দেখো জন্মহার এবং মৃত্যুহার উভয়েই বেশি, অনিয়ন্ত্রিত থাকছে, তার মানে কোনো নিয়ন্ত্রণ নেই, জনসংখ্যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তার ফলে কি হবে? যদি জন্মহার বেশি হয় তাহলে কিশোর কিশোরীর সংখ্যা বেশি হবে। ঠিক আছে, কিশোর কিশোরীর সংখ্যা বেশি এবং মৃত্যুহার যদি বেশি হয় তাহলে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা কম হবে। তার ফলে পিরামিডটা কীরকম হবে? ত্রিভুজ আকৃতির হবে। মনে রাখবে সমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজ, আমি শুধুমাত্র এগুলো করে দিচ্ছি, এইরকমভাবে দেখতে হবে। এবারে তোমরা যদি এইভাবে করো ভাগটা শ্রেণী এইভাবে করে, আমি আর ডায়াগ্রামে যাচ্ছি না, ঠিক আছে, তাহলে দেখতে কীরকম হবে? এরকম হবে। একদিকে পুরুষ, একদিকে নারী জনসংখ্যা, এদিকে পুরুষ থাকবে, এদিকে নারী থাকে, এখানে এজ থাকবে, এগুলো প্র্যাকটিক্যালি তোমরা করেছো, এখানে এজ থাকবে। ঠিক আছে, 6 বছরের নিচে 6 থেকে 12 এই সিকোয়েন্সটা থাকবে। ঠিক আছে, মাঝখানে পরিণত থাকবে। ঠিক আছে, ধাপ বাই ধাপ আমি এটা তোমাকে বোঝানোর জন্য দেখালাম। ছবিটা তো আর এরকম হয় না, ছবিটা অন্যরকম হয়। ঠিক আছে, ছবিটা স্টেপ বাই স্টেপ এরকমভাবে উপরের দিকে ওঠে, তাহলে বোঝানোর জন্য করছি। শীর্ষ মানে হচ্ছে গিয়ে এই যে শীর্ষ দেশে জনসংখ্যা কম থাকবে, কারণ এখানে মৃত্যুহার বেশি থাকবে। আর নিচে এই যে নিচগুলোতে জন্মহার যেহেতু বেশি, সেখানে কিশোর কিশোরীর সংখ্যা বেশি থাকবে। কিশোর কিশোরীর সংখ্যা বেশি থাকবে, মাঝখানে মধ্যবর্তী মানুষের সংখ্যাও কম থাকবে, কারণ এখানে মারা যাচ্ছে। জন্মহার যেমন বেশি, মৃত্যুহারও বেশি, তেমন ওপর দিকে মৃত্যুহার আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য জনসংখ্যা এইভাবে সমবাহু ত্রিভুজের আকৃতি হবে। তার মানে যেগুলো অনুন্নত দেশ সেই সমস্ত জায়গাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আকারটা কি হবে? আকারটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ন্যায়। তাহলে যদি তোমাদেরকে কোশ্চেনে দেয় যে সমবাহু যে ত্রিভুজের ন্যায় যে পিরামিড, ঠিক আছে, সেই পিরামিড কোন দেশে দেখা যায়? প্রথমত মনে রাখবে দেশগুলো আমি লিখে দিচ্ছি এখানে, সেই দেশগুলো দেখা যায়। এই ধরনের জনসংখ্যা একটা অনুন্নত আর্থসামাজিক অবস্থাকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ন্যায় হয়, এটা সে লিখবে বা মতো হয়। 2 নম্বর লিখবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, বা ABC করে লিখবে, পয়েন্ট একই হয়ে যাবে। 3 নম্বরে কি হবে? 3 নম্বর হচ্ছে কি মনে রাখবে, জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায়ে যে মডেল আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেল আছে, সেই মডেলের, ঠিক আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের তোমার হচ্ছে প্রথম পর্বের বা প্রাক শিল্প পর্যায়, ডিএমটির যে প্রাক ডিটিএম সরি যে শিল্প আছে, প্রাক শিল্প যে পর্যায়ে আছে, জনসংখ্যা বিবর্তনের মডেল প্রথম পর্ব বা প্রাক শিল্প পর্বে এই ধরনের প্রাক শিল্প পর্বে এই ধরনের পিরামিড দেখা যায়। এই ধরনের পিরামিড দেখা যায়। ঠিক আছে, তাহলে এই পিরামিড দেখা যায়। ঠিক আছে,
দেখা যায়। উদাহরণ কি কি? না, কেনিয়া পাবে, কেনিয়া পাবে, নাইজেরিয়া পাবে, তার সাথে কি পাবে, উগান্ডা পাবে, রাওয়ান্ডা পাবে, বিভিন্ন দেশগুলো। তার সাথে কি পাবে, চাঁদ পাবে। ঠিক আছে, এই সমস্ত দেশগুলো দেখা যায়। আর ক্রম বৃদ্ধিমান জনসংখ্যা দেখা যায়, মানে বাড়ছে জনসংখ্যা এমন, ক্রম বৃদ্ধিমান জনসংখ্যা মানে যা শুরু হয়েছে দেখা যায়। তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণী। ঠিক আছে, প্রথম শ্রেণীটা হচ্ছে গিয়ে উন্নত দেশগুলো দেখা যায়। ঠিক আছে, এরপরে আছে দ্বিতীয় শ্রেণীর যে পিরামিড। দ্বিতীয় শ্রেণীটা প্রথম শ্রেণীর থেকে খানিকটা উন্নত, কারণ এখানে মৃত্যু হারটা নিয়ন্ত্রণ হবে, জন্মহারটা নিয়ন্ত্রণ হবে না। মনে রাখবে কি বলছি, জন্মহার বেশি থাকবে এবং অনিয়ন্ত্রিত থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজি, মেডিকেল, এই সমস্ত পরিষেবাগুলো সেখানে উপলব্ধি, মানে সেখানে অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, সেখানে মানুষের কাছে পৌঁছাবে। তার ফলে কী হবে, তার ফলে মৃত্যু হারটা, সেই মৃত্যু হারটা কমতে থাকবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর পিরামিড আমি এখানে হেডিং করে নিই। দ্বিতীয় শ্রেণীর পিরামিডের ক্ষেত্রে আমরা পাবো 2 নম্বরে দ্বিতীয় শ্রেণীর পিরামিড। দ্বিতীয় শ্রেণীর পিরামিড আমরা লিখছি, জনসংখ্যা পিরামিড তোমরা অ্যাড করবে। ঠিক আছে, লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় শ্রেণীর পিরামিডে তাহলে আমি কি বললাম, না প্রথমে আমি বললাম যে এখানে জন্মহার অনিয়ন্ত্রিত, পপুলেশন এক্সপ্লোশন এই সময়তে দেখা যায়, অনিয়ন্ত্রিত, এবং মৃত্যু হার নিয়ন্ত্রিত হবে, মানে পরের দিকে হবে, এবং প্রথমের দিকটা অতটা হবে না, হ্রাস পাবে। তার ফলে কি হবে, তার ফলে যদি আমরা পিরামিডের শেপটা এখানে ছবিতে করার চেষ্টা করি, তার মানে কি হচ্ছে, জন্মহার যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে যে বেস, সেই বেসটা কি হবে, সেই বেসটা যদি আমরা ছবিটা যদি আমরা এইভাবে করি, সেই বেসটা আমরা কি হবে, বেস যেটা থাকবে সেই বেসে কি হবে, সেই বেসের জনসংখ্যা বেশি থাকবে, তাই তো। জনসংখ্যা বেশি থাকবে, অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা বেশি থাকবে, এইভাবে ছেলে বা মেয়ের জনসংখ্যা এইভাবে বেশি থাকবে, এইভাবে বেশি থাকবে। ঠিক আছে, এইভাবে আস্তে 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 আস্তে, যেহেতু তোমার জনসংখ্যা কমছে উপরের দিকে, মানে এইভাবে সমবাহু এইভাবে হবে না একবারে। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে এইভাবে, ত্রিভুজের মতো ঠিক শীর্ষদেশটা সংকীর্ণ হবে না, এইভাবে ওপরটা খানিকটা প্রশস্ত থাকবে। এই যে উপরটা, আগেরটায় কি ছিল, আগেরটা এইভাবে শীর্ষবিন্দু ছিল, সমবাহু ত্রিভুজ যেরকম হয়, কিন্তু এখানে সেইভাবে অতটা হবে না। ঠিক আছে, তার মানে জন্মহার অনিয়ন্ত্রিত থাকার ফলে এদিকে মেল পপুলেশন, এদিকে ফিমেল পপুলেশন, এখানে এজ, মাঝখানের এগুলো আমি আর লিখছি না, এগুলো বিভিন্ন এজের যে বয়সগুলো আছে সেই বয়সগুলো। তাহলে আমার এই পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যা থাকবে। ঠিক আছে, মাঝখানে এই অঞ্চলটা বৃদ্ধ জনসংখ্যা থাকবে। ঠিক আছে, এটা বৃদ্ধ জনসংখ্যা থাকবে, এইখানটা পরিণত জনসংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যে চিত্রটা পাচ্ছি সেই চিত্রটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিসের মতো, ধনুকের টান মারলে, এইভাবে ধনুকে যদি টান মারো তাহলে দেখতে ঠিক খানিকটা এরকম হয়। ঠিক আছে, এই যে এরকম হয়, ওটা প্রশস্ত থাকে, এইভাবে ধনুকে টান মারলে এইখানটা দিয়ে যদি টান মারো তাহলে এরকম হয়, এদিক দিয়ে ধনুকটা যাবে। ঠিক আছে, এখানে ছিলাটা থাকবে, তাহলে ঠিক সমবাহু ত্রিভুজের মতো হবে না, ধনুক আকৃতির মতো খানিকটা হবে, মানে ট্রেন্ড টু কনভেক্স, মানে উত্তলের দিকে আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, এবং অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থা আস্তে আস্তে মজবুতের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত, তাহলে এখানে মেন বৈশিষ্ট্য মনে রাখবে, যেটি অনেক সময় ধনুক আকৃতির মতো হয়, ধনুক আকৃতি শ্রেণীর হয়। মাঝখানে মনে রাখবে যে যেহেতু জন্মহার অনিয়ন্ত্রিত থাকছে, তাই এখানে লিখবে যে শিশুর জনসংখ্যা বা অপ্রাপ্তবয়স্ক শিশু বা কিশোর
কিশোর জনসংখ্যা বেশি থাকবে। ঠিক আছে, মৃত্যুহার যেহেতু নিয়ন্ত্রিত থাকবে তাই বৃদ্ধ জনসংখ্যার হার, এখানে লিখবে বৃদ্ধ জনসংখ্যার হার বাড়তে থাকবে। এবং যেহেতু বৃদ্ধ জনসংখ্যা বাড়বে মৃত্যুহার কম থাকবে, এই জন্যে জনসংখ্যা বিস্ফোরণের হবে, জনসংখ্যা বিস্ফোরণ হবে, ঠিক আছে। ডেমোগ্রাফিক ট্রানজিশনের দ্বিতীয় পর্ব মানে নবীন পাশ্চাত্য পর্বে এই ধরনের পিরামিড দেখা যায়। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের যেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় পর্বে এই ধরনের পিরামিড দেখা যায়, হয়েছে। এরপরে আমরা আসব উদাহরণ, তাহলে কোন কোন দেশে দেখা যায়। এখানে একটা জিনিস লিখবে যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হবে। যদি বলে দ্বিতীয় শ্রেণীর পিরামিড যেগুলো ধনুক আকৃতি হয়, সেখানে কোন ধরনের জনসংখ্যার বৃদ্ধি হয়, দ্রুত জনসংখ্যার বৃদ্ধি হয়। কোন কোন দেশ, মানে ব্রাজিল, মেক্সিকো, এগুলো বারবার বলছি, উদাহরণগুলো মনে রাখবে। শ্রীলঙ্কা, ভারত 2011-র আগে, 2011-র আগে, যদি বলে 2011-র আগে ভারত কোন পর্যায়ে ছিল, কোন পিরামিড দেখা গেছিল, দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখা গেছিল। এখন কিন্তু বর্তমানে ভারত তৃতীয় শ্রেণীর যে পিরামিড, সেই পিরামিডে প্রবেশ করে গেছে। ঠিক আছে, তাহলে এটা গেল দ্বিতীয় শ্রেণীর পিরামিড। এখন সময়ের সাথে সাথে যত সময় যাবে, এই যে জন্মহার যেটা অনিয়ন্ত্রিত সেটা নিয়ন্ত্রিত আসবে, মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা আসবে, মানুষের বোঝার ক্ষমতা আসবে, মানুষের মধ্যে নৈতিকতা আসবে। তার ফলে কী হবে, জন্মহারটা নিয়ন্ত্রিত। যখনই জন্মহার নিয়ন্ত্রিত হবে তখনই দ্বিতীয় শ্রেণীর পিরামিডটা আস্তে আস্তে তৃতীয় শ্রেণীর পিরামিডে পরিণত হবে, কারণ মৃত্যুহার আরও হ্রাস পেতে থাকবে, কারণ চিকিৎসা ব্যবস্থা আরও ডেভেলপ হবে, আরও উন্নত হবে। তাহলে এরপরে আমরা ঢুকছি তৃতীয় শ্রেণীর যে পিরামিড আছে, সেই তৃতীয় শ্রেণীর পিরামিডে। এটা তৃতীয় শ্রেণীর পিরামিড হেডিং করবে। তিন নম্বরে আছে তৃতীয় শ্রেণীর পিরামিড। তাহলে তৃতীয় শ্রেণীর যে বয়সলিঙ্গ পিরামিড আছে, এখানে কি জন্মহার এবং মৃত্যুহার দুটিই কম থাকবে এবং নিয়ন্ত্রিত। তাহলে প্রথম পয়েন্ট কি, জন্মহার ও মৃত্যুহার দুটিই নিয়ন্ত্রিত। জন্মহার এবং মৃত্যুহার যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে 15 বছর বয়সী বা তার কম কিশোর কিশোরীর সংখ্যা বেশি হবে, এবং তাহলে তার ফলে কী হবে, তার ফলে ভূমিভাগটা প্রশস্ত হবে না। আমি যদি ছবিটা করি কীরকম হবে, যেহেতু তোমার এখানে তোমার তৃতীয় শ্রেণীর যদি আমরা পিরামিড আঁকি, তৃতীয় শ্রেণীর পিরামিডটা তাহলে কীরকম হবে দেখতে। এখানে আমি করছি, ঠিক আছে, এইভাবে করো। এখানে মাঝখানে গ্যাপটা আছে। কি বলেছে, জন্মহার এবং মৃত্যুহার দুটোই নিয়ন্ত্রিত থাকবে, তার মানে কম হবে। ঠিক আছে, জন্মহার কম হবে। আস্তে আস্তে কমবে, কারণ মৃত্যু হারও কমে গেছে, সুতরাং আস্তে আস্তে কমবে। মৃত্যু হারও কমে গেছে, আস্তে আস্তে কমবে। আরও যদি উপরে বাড়ায় ছবিটি কি হবে, আরও যদি বাড়ায় ছবিটি কি হবে, এরকম হবে।
তাহলে এই যে ছবিটা যেটা আমরা দেখছি যে জন্মহার এবং মৃত্যুহার নিয়ন্ত্রিত থাকার ফলে এখানে যে এদিকে মেল পপুলেশন, এদিকে ফিমেল পপুলেশন, মাঝখানে যে এজ গ্রুপটা আছে, তার ফলে কি হবে, তার ফলে হচ্ছে গিয়ে যে শেপটা হবে, মনে রাখবে সে শেপটা কি, যেহেতু জন্মহার নিয়ন্ত্রিত আছে, মৃত্যুহার নিয়ন্ত্রিত আছে, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার পরিমাণ তোমার হচ্ছে গিয়ে বেশি আছে, 60 বছর বয়সে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের হচ্ছে গিয়ে প্রথমের দুটোর থেকে তোমার হচ্ছে গিয়ে বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। তাই জন্যে এর যে শেপটা, সে শেপটা হচ্ছে গিয়ে উত্তল প্রকৃতির হবে, ঠিক আছে, উত্তল প্রকৃতির হবে, মানে মাঝখানটা স্ফীত তুলনামূলকভাবে মনে হবে এই খানটা স্ফীত হয়েছে, তাহলে এটা যেহেতু নিয়ন্ত্রিত থাকবে তাহলে এটা উত্তল আকৃতির হবে। উত্তল আকৃতির পরীক্ষাতে কিন্তু কোশ্চেনে আসে কোন আকৃতির হবে, উত্তল আকৃতির হবে। মাঝ বয়সী জনসংখ্যা বেশি হবে, জনসংখ্যা অর্থাৎ প্রাপ্তবয়স্ক বা মাঝ বয়সী জনসংখ্যা তুলনামূলক বেশি হবে, মানে ছোটদের তো সংখ্যা বেশি হবে, জনসংখ্যা বেশি হবে, তুলনামূলক লিখবে, তুলনামূলক মানে আগের দুটোর থেকে, আগের যে দুটো পিরামিড পড়লাম না, প্রথম এবং দ্বিতীয়, তার থেকে বেশি হবে, ঠিক আছে, জনসংখ্যার মাঝবয়সী বেশি হবে। আর এটা জনসংখ্যা বিবর্তনের যে তৃতীয় যে পর্যায় আছে, ঠিক আছে, জনসংখ্যা বিবর্তনের যে হচ্ছে গিয়ে তোমার প্রথমেরটা আমরা কি পড়লাম, প্রথমেরটা আমরা পড়লাম হচ্ছে গিয়ে প্রথমেরটা আমরা কি পড়েছিলাম, দ্বিতীয় পর্ব, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার তৃতীয় যে পর্ব আছে জনসংখ্যা যে বিবর্তন, তৃতীয় শেষ দিকটা সেটা হবে, ঠিক আছে, তৃতীয় যে শেষ দিকটা আছে সেইটা। তাহলে জনবিবর্তনের তৃতীয় পর্যায়, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে শেষের দিকে হবে, ঠিক আছে। আর এটা মনে রাখবে যেহেতু জন্মহার এবং মৃত্যুহার দুটোই নিয়ন্ত্রিত থাকবে, সেই জন্যে জনসংখ্যার বৃদ্ধি সেইভাবে কিন্তু হবে না, বৃদ্ধি সেইভাবে হবে না, মানে এটা মানে জনসংখ্যার বৃদ্ধি স্থির প্রকৃতির, জনসংখ্যার বৃদ্ধি কি, বৃদ্ধি হবে স্থির প্রকৃতির, মানে খুব স্লোলি স্থির প্রকৃতির, এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে, জনসংখ্যার বৃদ্ধি স্থির প্রকৃতির হবে। আর উন্নত অর্থনৈতিক কাঠামোকে নির্দেশ করে, আর্থসামাজিক যে কাঠামো সেটা উন্নত, আর্থ সামাজিক কাঠামো কি উন্নত, উদাহরণ কি হবে, উদাহরণ হচ্ছে গিয়ে পশ্চিম ইউরোপের দেশগুলো সাথে ভারত 2011 সালের পর, মনে রাখবে 2011 সালের পর ভারত কিন্তু তৃতীয় শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড, সেই জনসংখ্যা পিরামিডে প্রবেশ করেছে, এটা তৃতীয় গেল। এবার চতুর্থতে কি হবে, তাহলে চতুর্থ যে জনসংখ্যার যে পিরামিড আছে, এইচএক্স পিরামিড, সেই চতুর্থ এইচএক্স পিরামিডে কি হবে, দেখো মাইকটা সরে যাচ্ছে, দাঁড়াও, চতুর্থ শ্রেণীর পিরামিড, দেখো চতুর্থ শ্রেণীর যে পিরামিড, আগের পিরামিডে আমরা কি দেখলাম, জন্মহার মৃত্যুহার দুটো নিয়ন্ত্রিত হয়েছে, চতুর্থ শ্রেণীর পিরামিডে এসে কি হবে, জন্মহার এবং মৃত্যুহার যেহেতু এই লাস্টের দিকে একবারে কমে যাবে, তাই জন্যে তো স্থির প্রকৃতির হবে জনসংখ্যা, যেহেতু এখানে জন্মহার এবং মৃত্যুহার আগেরটাতে কম থাকবে এবং এখানে চতুর্থ মানে তার থেকে বেশি উন্নত, তাহলে অনেক দিন কী হবে, জন্মহার এবং মৃত্যুহার বহুদিন কম থাকবে, এরপর হঠাৎ করে কী হবে, হঠাৎ করে জন্মহার কিন্তু বাড়তে থাকবে, কিন্তু মৃত্যুহার কি হবে, মৃত্যুহার সেইভাবে কিন্তু বাড়বে না, তো তার ফলে মৃত্যুহার না বাড়ার পরে ওপরটা বেশ চওড়া হবে। এগুলো কেন হচ্ছে, দীর্ঘদিন কোনো একটা দেশে যদি জন্মহার এবং মৃত্যুহার বহুদিন কম থেকে হঠাৎ করে সেই দেশে আবার জন্মহার বাড়তে শুরু করেছে,
তখন কিন্তু নিচের যে বেসটা, সেই বেসটা তোমার কি হবে, সেই বেসটা বাড়তে থাকবে। তাহলে কি হবে দেখো, ছবিটা চতুর্থ শ্রেণীর পিরামিড, আগে ছবিটা দেখো কি হবে। ঠিক আছে, ছবিটা দেখো আগে কি হবে। ছবিটা হবে ঠিক এরকম। হঠাৎ করে বাড়তে শুরু করেছে, তার মানে নিচেরটা একটু বেশি হবে, বড়। হঠাৎ করে বাড়ছে, হঠাৎ করে বাড়ছে, নিচেরটা হবে হঠাৎ করে বাড়ছে। তার ফলে এগুলো কি হবে, এগুলোর পরিমাণ একই রকম থাকবে। ঠিক আছে, এইগুলো তখনও মৃত্যুহার কিন্তু ঠিকই আছে, মৃত্যুহার সেইভাবে ইফেক্ট করে, শুধুমাত্র জন্মহারটাই ইফেক্ট হয়েছে। এটা এই ধরনের দেখো, নিচটা বেড়ে গেছে না, নিচটা বেড়ে গেছে না, এই নিচটা বেড়ে গেছে, জন্মহার এখানটা বেড়ে গেছে, এখানটা বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেছে। এর তো এখানে ছিল, এটা হঠাৎ করে নিচটা বেড়ে গেছে। তাহলে এটা দেখতে না একটা ঘন্টার মতো লাগছে না, ঘন্টা উপর যদি এরকম একটা দিয়ে দাও, তাহলে ঘন্টা, যে আমরা ঘন্টা বাজাই বা বেল মন্দিরে এটা টাঙানো থাকে, সেই ঘন্টার মতো দেখতে লাগছে না এইভাবে। ঠিক আছে, এইভাবে ঘন্টার মতো দেখতে লাগছে না, এটাকে বেল শেপ বলা হয়। কি বলা হচ্ছে, এটাকে বেল শেপ বলা। দেখো এইভাবে আউটলাইনটা যদি করি, কীভাবে হচ্ছে, ঘন্টার মতো দেখতে লাগছে। ঠিক আছে, ঘন্টার মতো দেখতে লাগছে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার, যদি জন্মহার, পয়েন্টে লিখবে যে জন্মহার এবং মৃত্যুহার কম থাকার পর, মৃত্যুহার কম থাকার পর যদি জন্মহার হঠাৎ করে বাড়তে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, জনবিবর্তনে যে তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ পর্যায়েও হবে, প্লাস চতুর্থ পর্যায়ে, দুটো মানে চতুর্থ পর্যায়ে। ঠিক আছে, হঠাৎ করে বাড়তে থাকে, তখন এই ধরনের পিরামিডের সৃষ্টি হয়েছে। বৃদ্ধবিদ্যার সংখ্যা হচ্ছে কি তোমার, পিরামিডের শীর্ষ চওড়া থাকবে, কারণ বৃদ্ধবিদ্যার সংখ্যা বেশি রয়েছে। ঠিক আছে, বৃদ্ধবিদ্যার সংখ্যা কি বেশি থাকছে, চওড়া থাকছে। তাহলে শীর্ষ দেশ, উড়ে যাচ্ছে এখানে পাতাটা, শীর্ষ দেশ চওড়া থাকবে, এটি বেল আকৃতির মতো হবে, বেল বা ঘন্টা। আচ্ছা, এই ধরনের জনসংখ্যা পিরামিড কোন ধরনের পপুলেশনকে নির্দেশ করছে? ক্রমবর্ধমান, মানে এই যে বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, জন্মহার বেড়ে গেছে, মৃত্যুহার কিন্তু কমায়, তাহলে এটা কোন ধরনের, সরি, এগুলো 3-4 না লিখে পয়েন্ট দিয়ে করো। এটা হচ্ছে ক্রমবৃদ্ধিমান জনসংখ্যাকে নির্দেশ করছে। কি করছে? দ্রুত বৃদ্ধি, এটা জনসংখ্যার দ্রুত বৃদ্ধিকে নির্দেশ করছে। এগুলো ভালো করে পড়বে, এগুলো পড়ে। দ্রুত বৃদ্ধিকে বলবে বেল শেপ বা বেল আকৃতি কোন ধরনের জনসংখ্যার বৃদ্ধিকে নির্দেশ করছে, পরীক্ষাতে এরকম থাকবে। স্থির না দ্রুত না ক্রম হ্রাসমান, মনে রাখবে দ্রুত বৃদ্ধি, কারণ হঠাৎ করে জন্মহারটা বেড়ে গেছে, মৃত্যু হারটা কম আছে, তাহলে নির্দেশ করছে। উদাহরণ কি কি, উদাহরণ কোন কোন? আর এই ধরনের উন্নত দেশগুলোতে এই ধরনের দেখা যাবে, আর যেখানে আর্থসামাজিক ব্যবস্থা খুবই উন্নত, সেই সমস্ত জায়গাতে এগুলো কিন্তু দেখা যায়। হয়েছে, যেমন ইউএসএ, কানাডা, এই সমস্ত দেশে এখন দেখি বর্তমানে, ইউএসএ যাও, কানাডা যায়, ওখানে যারা ডোমিসিয়াল, মানে যারা ওখানে স্থানীয় লোক, তাদের দেখবে এক একজনকার 5টা 6টা করে বাচ্চা। অ্যাট প্রেজেন্ট কিন্তু এটা রিসেন্ট ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে, আগে কিন্তু অতটা ছিল না। অ্যাট প্রেজেন্ট এখন দেখবে 3টে 4টে করে বাচ্চা তারা নিচ্ছে। ঠিক আছে, তার মানে হঠাৎ করে যে জনসংখ্যাটা কিন্তু ওখানকার বাড়তে শুরু করেছে, বা মানে শুরু হয়েছে। তাহলে এটা গেল চতুর্থ শ্রেণীর যে পিরামিড, সেই চতুর্থ। এবার আমরা আসবো পঞ্চম শ্রেণীর যে পিরামিডগুলো আছে, সেই পঞ্চম শ্রেণীর পিরামিড এবং তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা লাস্ট হচ্ছে, পঞ্চমটা হচ্ছে লাস্ট জনসংখ্যা পিরামিডের। পঞ্চম শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড আছে, মনে রাখবে এখানে এই পিরামিডে
জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, তার মানে এখানে মৃত্যুহার বেশি, জন্মহার কি বলছি এখানে, আচ্ছা পয়েন্টে লিখে তাহলে বুঝতে পারবে, ছবিটা করলে এই পয়েন্টটা লিখে ছবিটা করলে বুঝতে পারবে। এই পিরামিডে যদি পিরামিডকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব, এই পিরামিডে জন্মহার মৃত্যু হারের তুলনায় কম। দেখো পয়েন্টটা দেখো, এই পিরামিডের জন্মহার মৃত্যু হারের তুলনায় বেশি, তার মানে মৃত্যুহার বেশি জন্মহার কম। তার ফলে কি হচ্ছে, উপরের দিকে যে জনসংখ্যাটা, পিরামিডের উপরের দিকে যে জনসংখ্যাটা, যদি আমি এখানে ছবি আঁকি, পিরামিডের যে উপরের দিকে যে জনসংখ্যাটা, সেই জনসংখ্যাটা কী হবে, জনসংখ্যার পরিমাণটা কমতে থাকবে। এবং নিচে জন্মহার কম মৃত্যুহার বেশি, তাহলে জন্মহার যদি বেশি হয় তাহলে নিচের যেটা থাকবে বেসটা, সেই বেসটার জনসংখ্যা উপরের থেকে বেশি হবে, ঠিক আছে। তার মানে এবং মধ্যভাগের যে জনসংখ্যা, মধ্যভাগের জনসংখ্যাও বেশি হবে। মধ্যভাগের জনসংখ্যা কী হবে, মধ্যভাগের জনসংখ্যা বা পরিণত জনসংখ্যাও বেশি হবে। তাহলে এটা ছবিটা আর একটু বাড়ানোর দরকার আছে, ওপর থেকে একটু বড় করলে হতো। হয়েছে। এইবারে দেখো মৃত্যুহার যেহেতু বেশি থাকবে তাই না, উপরের দিকটা এরকম হবে। এই যে শেপটা থাকবে, এই শেপটা অনেকটা নাশপাতির আকৃতি হয়, আর এর থেকে কম হবে, উপরের দিকে জনসংখ্যা কম হবে। তাহলে উপরের দিকে জনসংখ্যা একটু যদি বাড়িয়ে দাও এরকম হবে, ঠিক আছে। তাহলে এই যে শেপটা, এটা কীরকম লাগছে, একটা নাশপাতির মতো লাগছে, এইভাবে নাশপাতি যেরকম হয়, ঠিক আছে, নাশপাতি এইরকম নাশপাতি হয়, নাশপাতি কীরকম হয়, ঠিক এরকম হয়, এরকম হয়, নিচটা বেশি হয়। নাশপাতির ছবি আমি আঁকতে পারলাম না ভালো, এরকম টাইপের হয় নাশপাতি যেরকম হয় আর কি, ঠিক আছে। ছবিটা এরকম আলু হয়ে গেছে, এটা নাশপাতি না, আলু হয়ে গেছে, বাদ দাও এটা। এটা এটা যেটা দেখতে লাগছে, এটা হচ্ছে কি তোমার নাশপাতির আকৃতি। তাহলে নাশপাতি আকৃতি কি হয়েছে, এর ভূমিভাগ সংকীর্ণ, মনে রাখবে ভূমিভাগটা সংকীর্ণ হচ্ছে, যেহেতু জন্মহার এর তুলনায় মৃত্যুহার বেশি, উপর দিকে জনসংখ্যা কম হবে, নিচের দিকের জনসংখ্যা বেশি হবে। তাহলে দ্বিতীয় পয়েন্টে কি লিখবে, যে এখানে মধ্যভাগ স্ফীত, তার জন্য নাশপাতির মতো পেটটা ফুলে গেছে, দেখো, ঠিক আছে। মধ্যভাগ স্ফীত, আরও উপরটা স্ফীত থাকতো, ছবিতে হয়তো এখানে লাগছে, বই একবার ছবিটা দেখে নেবে। মধ্যভাগ স্ফীত, নাশপাতির আকৃতি, নাশপাতির আকৃতি। তাহলে নাশপাতির আকৃতি যদি হয়, তাহলে মনে রাখবে যে এখানের জনসংখ্যার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কি হবে, এখানে ঋণাত্মক বৃদ্ধি দেখা যাবে। তাহলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যাবে, হয়েছে। জনসংখ্যার যে ঋণাত্মক বৃদ্ধি, সেই ঋণাত্মক বৃদ্ধি দেখা যাবে। আচ্ছা, জনসংখ্যা বিবর্তনে চতুর্থ পর্যায়ের শেষের দিকে ডেমোগ্রাফিক ট্রানজিশন যে মডেল আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের চতুর্থ পর্যায়ের শেষের দিকে, বা পর্যায়ে এই ধরনের পিরামিড লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে উদাহরণ কোন কোন হবে, কোন কোন দেশ হবে, জাপান হবে, উদাহরণগুলো বারবার বলছি পড়বে, জাপান হবে, সুইডেন হবে, এই সমস্ত দেশগুলোতে এই ধরনের
পিরামিড দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো গেল আকৃতি এবং তোমার বৈশিষ্ট্য অনুযায়ী তোমার বিভিন্ন যে পিরামিড আছে সেই পিরামিডের শ্রেণী যে বিভাগ সেই শ্রেণী বিভাগ। এখন পিরামিড আরও দু রকমের হয়, একটা হচ্ছে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ। উন্নয়নশীল দেশের পিরামিডের আমরা কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করব না, ভূমিভাগ প্রসারিত থাকবে, শীর্ষদেশ সংকুচিত থাকবে, জনসংখ্যার চাপ বেশি থাকবে, মানে কিশোর কিশোরীদের জনসংখ্যার চাপ বেশি থাকবে, উৎপাদনশীল যারা জনসংখ্যা সেই জনসংখ্যা কম হবে। এগুলো জাস্ট একবার করে দেখে নেবে। আর এর উল্টোগুলো হবে উন্নয়নশীল দেশ। তার মানে পিরামিডকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি, তাই তো। একটা উন্নত দেশের যে লাস্টের আমরা চতুর্থ এবং পঞ্চম দেখলাম সেটা উন্নত দেশের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেগুলো উন্নত দেশের। এখানে অর্থনৈতিক কাঠামো খুবই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কী হবে, এখানে উন্নত হবে উন্নত দেশ। একটা হচ্ছে উন্নয়নশীল দেশের পিরামিড, আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশের বা উন্নয়নশীল দেশের ঠিক আছে। উন্নত দেশেরগুলো কী কী, 4 নাম্বার এবং 5 নাম্বারে যেগুলো পড়লে সবই উন্নত দেশে। উন্নয়নশীল দেশেরগুলো হচ্ছে গিয়ে যেগুলো প্রথমের তিনটে পড়লে সেগুলো হচ্ছে উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড। জাস্ট একবার করে তোমরা কী করবে, ওদের উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো একবার করে পড়ে নেবে, তাহলেই হবে। ঠিক আছে। এবারে এখানে অনেক সময় উন্নত এবং উন্নয়নশীল দেশের পিরামিডের পার্থক্য তোমাদেরকে দেখতে পাই যাবে। যদি উন্নত দেশের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে, এর ভূমিভাগ কি অপ্রশস্ত, মধ্যভাগ স্ফীত, উপরভাগ শীর্ষদেশ স্ফীত থাকবে। ঠিক আছে। মৃত্যুহার কম, তার জন্য মাঝখানটা স্ফীত থাকবে। নির্ভরশীল জনসংখ্যার অনুপাত কম, কর্মক্ষম জনসংখ্যা বেশি, প্রত্যাশিত জীবনসীমা বেশি। এখানে মাথাপিছু উন্নত দেশে মাথাপিছু মানে পার ক্যাপিটা ইনকাম বেশি হবে। পার ক্যাপিটা ইনকাম বেশি হলে এখানে মানুষের আয় বেশি। দেশের অগ্রগতি বা ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে কখনো ব্যাহত হয় না। এর আকৃতি কীরকম হতে পারে, বেল আকৃতির হতে পারে, নাশপাতির আকৃতির হতে পারে। ঠিক আছে। জনসংখ্যার তুলনায় এখানে সম্পদের তুলনায় জনসংখ্যার চাপ কম। এই সমস্ত ব্যাপারগুলো উন্নত দেশের ক্ষেত্রে দেখা যায়। সেরকমভাবে উন্নয়নশীল দেশে কী হবে না, এর ভূমিভাগ প্রশস্ত হবে, মধ্যভাগ কম প্রশস্ত হবে। ঠিক আছে। ভূমিভাগটা যেটা প্রশস্ত মানে বেসটা কী হবে, বেসটা প্রশস্ত হবে, চওড়া হবে, মানে জন্মহার এখানে বেশি থাকবে। ঠিক আছে। অপ্রাপ্তবয়স্ক নির্ভরশীল জনসংখ্যার বেশি হবে, মাথাপিছু উৎপাদন কম হবে, মাথাপিছু আয় কম হবে, দেশের অগ্রগতি ব্যাহত হবে, আর দেখতে অনেকটা ঠিক সমবাহু ত্রিভুজের মতো হবে। ঠিক আছে। বাস এগুলো হবে তোমার উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের যে সমস্ত জনসংখ্যা পিরামিড আছে। এখন এই জনসংখ্যা পিরামিডের গুরুত্ব মানে কি কি আমরা বুঝতে পারি। জনসংখ্যা পিরামিডের যদি আমরা গুরুত্ব, এখানে আমি একটা দুটো করে পয়েন্ট আমি লিখে দিচ্ছি। গুরুত্ব কী কী আমরা জানতে পারি জনসংখ্যা পিরামিড থেকে, আমরা কী কী জানতে পারবো না, সেখানে নারী পুরুষের বন্টন জানতে পারবো। কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে নারী পুরুষ বন্টন জানতে পারবো। তারপরে কি সম্যক জনসংখ্যা, টোটাল জনসংখ্যা সম্পর্কে জানতে পারবো, জানবো। তারপরে জনসংখ্যা বিবর্তনের স্তরগুলো জানতে পারবো, বিবর্তনে কোন পর্যায়ে সেটা আছে, জনসংখ্যা বিবর্তনের যে স্তরগুলো। 4 নম্বরে কি জানতে পারবো, নির্ভরশীল অনুপাতের কথা আমরা জানতে পারবো। নির্ভরশীল অনুপাত আমরা জানতে পারবো, মানে কারা নির্ভরশীল নয় তাদের কথা আমরা জানতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা জানতে পারবো, দেশের অর্থনৈতিক অবস্থা জানতে পারবো, অর্থনৈতিক অবস্থার কথা আমরা জানতে পারবো। আবার কি জানতে পারবো, তারপরে আমরা জানতে পারবো লিঙ্গানুপাত সম্পর্কেও আমরা ধারণা পাবো। দেশটার অগ্রগতি হচ্ছে কিনা আমরা দেশের অগ্রগতি জানতে পারবো। ঠিক আছে। তারপর জনসংখ্যার চাপ, অনেক কিছু আমরা জানতে পারি, জনসংখ্যার চাপ আমরা জানতে পারবো। ঠিক আছে। তারপরে প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত আয়ুর কথা আমরা জানতে পারবো। ঠিক আছে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে পারবো। তাহলে এইগুলো গেল আমাদের এজ 6 যে পিরামিড আছে সেই এজ 6 পিরামিড। এরপরে অপর একটি আমরা দেখবো, সেটা হচ্ছে গিয়ে যেটা তোমার হচ্ছে কি এজ কম্পোজিশন। দেখো ছোট একটা জিনিস যেটা এজ কম্পোজিশন বললাম, এজ 6 পিরামিডের সাথেই পড়বে। সেটা হচ্ছে গিয়ে জনসংখ্যা বয়স বন্টন, যেটা এজ কম্পোজিশন, দুটো সম্পূর্ণ একটু আলাদা জিনিস। এজ কম্পোজিশন মানে হচ্ছে গিয়ে যে এজের মানুষগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে। তাহলে 3 নাম্বার
জনসংখ্যার যে তোমার মিশ্রণ রয়েছে তার 3 নাম্বার কম্পোজিশন যেটা আমরা প্রথমে লিখেছিলাম সেটা কি, সেটা হচ্ছে কি এজ কম্পোজিশন বা জনসংখ্যার বয়স। বয়স সরি তোমার হচ্ছে গ্রন্থ না, বা ইংরেজিতে এটাকে বলা হয়, আচ্ছা আমি দেখিনি উপর দিকে চলে গেছে, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে এজ কম্পোজিশন। তাহলে এজ কম্পোজিশন বলতে আমরা কি বুঝি? ডেফিনেশন হিসেবে বয়স গ্রন্থনার সংজ্ঞা কি? ঠিক আছে, না ক্লার্ক বলেছিলেন, একজন জনসংখ্যাবিদ ক্লার্ক কি বলেছিলেন না, বয়স গ্রন্থনা হলো জন্ম মৃত্যু, ঠিক আছে, বয়স গ্রন্থনা হলো জন্ম মৃত্যু ও পরিব্রাজনের ওপর কোনো একটি দেশ বা কোনো একটি স্থানের, ঠিক আছে, কোনো একটি স্থানের এজ অনুযায়ী যে আমরা উপস্থাপন করি সেই উপস্থাপনটাকে আমরা বয়স গ্রন্থনা বলা হয়। তার মানে বয়স ও লিঙ্গ অনুসারে জনসংখ্যার সজাগ ভাষায় যদি আমি বলি, বয়স ও লিঙ্গ অনুসারে জনসংখ্যার গঠনকে বয়স কাঠামো বলা হয়। মানে আমরা যেমন হচ্ছে কি বয়স এবং লিঙ্গ অনুসারে জনসংখ্যার কাঠামোকে আমরা জনসংখ্যার বয়স কাঠামো বলি। তাই আমি আরেকবার বলছি, বয়স ও লিঙ্গ অনুসারে। আগেরটা এজ সেক্স পিরামিডে কী বলেছিলাম আমরা, না এজ সেক্স পিরামিডে আমরা কি বলেছিলাম ডেফিনেশনে, দেখো ডেফিনেশনে আমরা কি বলেছিলাম, প্রথমে যদি আমরা ডেফিনেশনে চলে যাই তাহলে আমরা কি পাবো, দেখো যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ কোনো অঞ্চলের নারী পুরুষের অনুপাত এবং গঠনকে দেখানো হয়, বয়স অনুসারে নারী পুরুষের গঠনকে দেখানো হয়, তখন তো আমরা এজ সেক্স পিরামিড বলি। আর এইখানে কম্পোজিশনে কি বলেছে, বয়স এবং লিঙ্গ অনুসারে, ঠিক আছে, বয়স এবং লিঙ্গ অনুসারে গঠনকে আমরা কি বলছি, আমরা বলছি এজ কম্পোজিশন। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণ দিই যে 0 থেকে 14 বছরে কতজন আছে, 15 থেকে 59 বছরে কজন আছে, সেটা মেল ফিমেল হোক, ঠিক আছে, সেটা ওল্ড এজ হোক। তার মানে আমরা বলতে পারি যে বয়স ও লিঙ্গ অনুসারে, দেখো এখানে সাজানোর কোনো ব্যাপার নেই, বয়স ও লিঙ্গ অনুসারে আগে আমরা জনসংখ্যার গঠন, আগেরটায় কি করছিলাম, আগেরটায় আমরা সাজাচ্ছিলাম, এখানে বয়স ও লিঙ্গ অনুসারে গঠন কীরকম হবে। যদি আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলি বা ইন্ডিয়ার রেসপেক্টিভ বলি, তাহলে আমরা 3টে ভাগে ভাগ করি, কি একটা হচ্ছে শৈশব জনসংখ্যা। তো আগে কি করছিলাম, বয়স লিঙ্গ একটা এজের গ্রুপে ভাগ করছিলাম, 0 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 20, এরকম ভাগ করছিলাম। তো এখানে ভাগটা একটু বড় হবে, শৈশব জনসংখ্যা যেটা শৈশবের টোটালটা, শৈশব জনসংখ্যা যেমন হচ্ছে কি, যেমন 0 থেকে 14 বছর, আমরা এটার মধ্যেও তো খুঁজছিলাম 0 থেকে 14, 0 থেকে 6, 6 থেকে 12, এরকম তো খুঁজছিলাম। এখানে কি করব, এখানে শৈশব জনসংখ্যা 0 থেকে 14। 2 নম্বরে থাকবে কর্মক্ষম জনসংখ্যা, কর্মক্ষম বয়সের জনসংখ্যা, যেমন 15 থেকে 59 বছর, এগুলো ইয়ার হবে, এটা ইয়ার হবে। এবং 3 নম্বরে কি থাকবে, 3 নম্বরে থাকবে বার্ধক্য, বার্ধক্য জনসংখ্যা 59+ বছর, ঠিক আছে। এবারে এগুলোরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন 0 থেকে 14 যে শৈশবটা, 14 বছরের কম বয়সী জনসংখ্যা শৈশব বলা হয়, ঠিক আছে। অধিক জন্ম হলে জনসংখ্যা অধিক লক্ষ্য করা যায়, বয়সলিঙ্গ পিরামিডের নিচের দিকে থাকবে, এই জনসংখ্যা নির্ভরশীল, এই জনসংখ্যা যেখানে বেশি হয় সেখানে উন্নত অর্থনীতিকে নির্দেশ করে, ব্যাস এটুকু হয়ে গেল। কর্মক্ষম জনসংখ্যার সাথেও আমরা এইভাবে বলতে পারি যে 15 থেকে 59 বছর বয়সী যে জনসংখ্যা সেটাকে বলা হচ্ছে কি তোমার কর্মক্ষম জনসংখ্যা। দেশের সম্পদ সৃষ্টিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কর্মক্ষম, এরা হচ্ছে কি তোমার কর্মক্ষম হয় বা উপার্জনশীল জনসংখ্যা হতে পারে। বয়সলিঙ্গ পিরামিডের মধ্যস্তরে এরা থাকে,
তার মানে টোটাল আমরা যে জনসংখ্যা পিরামিড যেটা আছে সেই জনসংখ্যা পিরামিডটাকে আমরা 3টে ভাগে ভাগ করে দিলাম মূলত বয়স অনুসারে, তখন সেটা হয়ে গেল এজ কম্পোজিশন। এবারটা বুঝতে পারছো তো, বয়স কম্পোজিশন হয়েছে এটাই। এবার হচ্ছে গিয়ে ওল্ড এজ, যেটা 59 মানে হচ্ছে যারা ওপরে বয়স থাকে এরা নির্ভরশীল, যদি বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে সেই দেশের অর্থনৈতিক উন্নতিকে সূচনা করে, ঠিক আছে। কম হলে উন্নত দেশ, যদি যে সমস্ত দেশে বার্ধক্য জনসংখ্যা কোথায়, উন্নত দেশগুলিতে বার্ধক্য জনসংখ্যা বেশি হয়, ঠিক আছে। এগুলো জাস্ট একবার করে পড়ে নেবে তাহলেই হবে। সুতরাং হলে এজি কম্পোজিশন। তাহলে আজকে আমরা কী কী পড়লাম দেখো, আমি যদি প্রথমের পেজটা বার করি তোমাদের কাছে, তাহলে আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের পপুলেশন কম্পোজিশনে আমরা পড়লাম বয়স কাঠামো। এই যে বয়স কাঠামো, তাই তো, যে বয়স কাঠামো পিরামিডটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করে দিলাম, 1, 2 আর 3। দ্বিতীয়ত পড়লাম আমার হচ্ছে লিঙ্গানুপাত। তৃতীয় পড়লাম হচ্ছে বয়স ও লিঙ্গ পিরামিড। এই 3টা পড়লাম। আচ্ছা, আর একটু এই গ্রামীণ এবং পৌর জনসংখ্যাটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটু আছে, বেশি নেই, ঠিক আছে। তাহলেই শেষ হবে আর কি। আর ওইগুলো জনসংখ্যা, জাতি, এগুলো আমরা পরের ক্লাসটাতে আলোচনা করব, ঠিক আছে। এই জাতিগত বন্টন অনেক সময় তোমাদের অস্ট্রালয়েড বা নেগ্রোয়েড এই সমস্ত যে তাদের ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলোর থেকে অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে। সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। এখন গ্রামীণ বা পৌর জনসংখ্যাটা আমরা একটু দেখে নিই। 4 নম্বরে যেটা আছে গ্রামীণ এবং পৌর জনসংখ্যা, তাই তো। আমরা এই 3টে আলোচনা করলাম। পপুলেশন কম্পোজিশন, জনসংখ্যার যে মিশ্রণ বলতে আমরা এই সমস্তগুলোকে বুঝি, ঠিক আছে। এই সমস্তগুলোকে আমরা বুঝি। এখন প্রথম বয়স কাঠামো বুঝলাম, লিঙ্গানুপাত বুঝলাম, বয়স লিঙ্গ পিরামিড এবং গ্রামীণ এবং পৌর জনসংখ্যাটা আমরা দেখবো যে ব্যাপারটা কী। তাহলে গ্রামীণ এবং পৌর জনসংখ্যা, ঠিক আছে। গ্রামীণ এবং পৌর জনসংখ্যাটা কি, কতজন মানুষ গ্রামে বসবাস করে, কতজন মানুষ শহরে বসবাস করে। এখন গ্রামীণ এবং পৌর জনসংখ্যা কোনো দেশের অর্থনৈতিক উন্নতি বা ওই দেশটা কোন অঞ্চলে বা ওই দেশটা কোন অর্থনৈতিক বিবর্তনের পর্যায়ে আছে সেগুলো আমরা বলতে পারি। গ্রামীণ বা পৌর তোমার হচ্ছে গ্রন্থনা, মানে কতজন মানুষ শহরে বসবাস করে, কতজন মানুষ গ্রামে বসবাস করে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে দুটো পাই, একটা গ্রামীণ বসতি, আরেকটা কি পাবো, আরেকটা পাবো পৌর বসতি। পৌর বসতি, তাহলে দুটো বসতি পাবো, দুটো বসতি। গ্রামীণ এলাকার আমি বলেছিলাম এগুলো আরও সেটেলমেন্টে আমরা আসবো, যে গ্রামীণ বসতি কাকে বলে। ভারতীয় যে আমাদের কন্ডিশন আছে, ভারতীয় কন্ডিশনে কি কোনো অঞ্চলের মানুষ, গ্রামীণ বসতি কাকে বলে, যেখান কোনো একটি অঞ্চলের মানুষের 5,000 জন, কোনো একটি অঞ্চলে 5,000 জনের কম হবে, 75%-এর বেশি মানুষ অকৃষিকাজের সাথে যুক্ত থাকবে এবং ঘনত্ব 400 জনের কম হবে, তখন সেটাকে আমরা গ্রামীণ বসতি বলি। বিভিন্ন দেশের ক্ষেত্রে গ্রামীণ বসতির ডেফিনেশন কিন্তু আলাদা, ভারতের ক্ষেত্রেও আলাদা। সেরকম পৌর বসতি ভাইস ভার্সা হবে, উল্টো হবে। 75% লোক মেল আর কি, মেল লোক অকৃষিকাজের সাথে যুক্ত, জনসংখ্যার ঘনত্ব মিনিমাম 400 জন হবেই, 5,000 জনের বেশি হবে, তখন সেটাকে আমরা পৌর বসতি বলি, ঠিক আছে। তাহলে গ্রাম বা পৌর বসতির কতজন মানুষ বসবাস করে সেটা নির্ণয়ের একটা সূত্র আছে। যেমন গ্রামীণ অনুপাত যদি আমাকে বের করতে হয়, গ্রামীণ অনুপাত যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কি পাবো, তাহলে এখানে পাবো গ্রামীণ জনসংখ্যা বাই কি পাবো, মোট জনসংখ্যা, টোটালটা গ্রামীণ জনসংখ্যা মোট কতজন মানুষ গ্রামে বসবাস করে যদি অনুপাত বলে তাহলে 100 দিয়ে গুণ হবে। তাহলে ভারতের 83 কোটি লোক হচ্ছে কি গ্রামে বসবাস করে, আমি যদি ধরে নিই 83 কোটি লোক। আর ভারতের মোট জনসংখ্যা 2011 সালে 121 কোটি, আমি ধরি গুণিত 100 কোটি সামথিং আছে, এটাও সামথিং আছে, তাহলে আমি পাবো 68 পয়েন্ট সামথিং হচ্ছে গিয়ে লোক গ্রামে বসবাস করছে। শহুরে যতজন, আরবানে কতজন বাস করে, তাহলে সেই এটা গ্রামীণ গেল। 2 নম্বর যদি আমরা শহরে দেখি যে শহুরে অনুপাত বা পৌর অনুপাত, তাহলে শহুরে জনসংখ্যা বা পৌর জনসংখ্যা, শহুরে জনসংখ্যা বাই মোট জনসংখ্যা গুণ 100। তাহলে শহুরে জনসংখ্যা আমি হিসাব যদি করি তাহলে কত, 37 কোটি শহরের লোক বসবাস করে, 121 কোটি ভারতের জনসংখ্যা, 100 করলে কত হবে, 31 পয়েন্ট সামথিং হবে, 31 পয়েন্ট সামথিং হচ্ছে পৌর জনসংখ্যা।
এইবারে কোন স্টেটে পৌর জনসংখ্যা বেশি তোমরা এবার পড়ে নেবে, কোন স্টেটে কম সেটা এবার দেখে নেবে। ঠিক আছে, এখন এই যে গ্রাম্য এবং যে পৌর জনসংখ্যার যে তারতম্যের যে কারণগুলো আছে, তার মানে হচ্ছে কি নিম্নলিখিত কারণে বিভিন্ন গ্রামে এবং শহরে জনসংখ্যার অনুপাত কেন বিভিন্ন রকম হয়, গ্রামে একরকম হয়, শহরে একরকম হয়, এগুলো কেন হয়? এগুলো নির্ভর করে প্রধানত অসাম্যতার যে হচ্ছে কজ, ঠিক আছে, কারণ। আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে, কারণ কি কি থাকবে? কারণ কি কি থাকবে না, প্রাথমিক উৎপাদন। প্রাথমিক উৎপাদন, প্রাথমিক উৎপাদন বলতে কি, যেমন বড় বড় মৎস্য শিকার ক্ষেত্র বা খনিজ তেল, তৈল খনন কেন্দ্র যেখানে থাকবে, ঠিক আছে, সেখানে স্বাভাবিকভাবে জনসংখ্যার বেশি হবে। অপরদিকে যেগুলো গ্রামীণ বসতি, সেই সমস্ত অঞ্চলে প্রাথমিক ক্রিয়াকলাপের অভাব থাকবে, জনসংখ্যার অনুপাত কম হবে। শিল্প কেন্দ্র মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার, যে সমস্ত অঞ্চলে ছোট বড় ম্যানুফ্যাকচারিং কেন্দ্র থাকবে, সেখানে কাজের সুযোগ থাকবে, তাই জন্য মানুষের অনুপাত সেখানে বেশি থাকবে। ঠিক আছে, পরিবহনের সুযোগ সুবিধা, যেখানে পরিবহন বেশি হবে, সুযোগ সুবিধা বেশি থাকবে, সেখানে মানুষ যাবে, তাহলে এটা প্রাথমিক উৎপাদন। 2 নম্বরে হচ্ছে গিয়ে তোমার কি বললাম, 2 নম্বরে বললাম হচ্ছে শিল্প কেন্দ্র। 3 নম্বর কি, 3 নম্বর পরিবহনের সুযোগ। তারপরে কি বললাম, তারপরে বললাম হচ্ছে এই 3টে হচ্ছে মেন। তারপরে হচ্ছে বিভিন্ন কারণ, যেমন ধরো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক ক্রিয়াকলাপগুলো সংগঠন করার জন্য জনসংখ্যার অসমানুপাত দেখায়, ধর্মীয় উদ্দেশ্য, বাণিজ্যিক উদ্দেশ্য, এই সমস্ত প্রভাব বিস্তার করে আর কি। হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এখানে পড়বে যে অনুপাতগুলো, যে গ্রামীণ এবং পৌর যে জনসংখ্যা, তার পার্সেন্টেজটা পড়লেই হবে, ভারতের কোথায় বেশি দেখা যায় কোথায় কম দেখা যায়, ব্যাস। আর বিভিন্ন এই যে পেশার সাথে যুক্ত প্রাথমিক শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর পেশা, তৃতীয় চতুর্থ, এগুলো বা দেখে রাখবে, এগুলো ইকোনমিক জিওগ্রাফির আছে, তাহলেই হবে। ঠিক আছে, আর এখানে কিছু আছে কি এবার দেখ, মোটামুটি হ্যাঁ ঠিক আছে, এখানে আর কিছু দেখার নেই। এবার পরের ক্লাসে আমরা ওই জনসংখ্যার জাতিগত, যে প্রথমে দেখো আমরা লিখেছিলাম জাতিগত যে বন্টন আছে, এই জাতিগত বন্টন আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জাতিগত যে বন্টন আছে সেই জাতিগত বন্টন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে।